আচ্ছা, তোমরা একটু প্লিজ রেসপন্স করো, তাহলে আমি স্টার্ট করি। তোমরা কে কে আছো? তোমরা যদি সবাই থাকো তাহলে আমি এখন স্টার্ট করে দেব। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা স্টার্ট করে দিই। প্লিজ রেসপন্স করো, তাহলে আমি স্টার্ট করি। তোমরা কে কে আছো? তোমরা যদি সবাই থাকো তাহলে আমি এখন স্টার্ট করে দেব। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা স্টার্ট করে দিই। সরি, আমি ভুলে গেছিলাম আসলে এটা off করতে। আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড মর্নিং টু ইউ অল। তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমি আসলে তোমাদের প্রতি অনেক গ্রেটফুল। তোমরা এই রমজান মাসে আমি জানি তোমাদের একটু হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে রমজান মাসে আমরা সবাই বেশি রাত পর্যন্ত জেগে থাকি। তো এখন ঘুমায় পড়ি, মানে দেরিতে ঘুমায়, তো উঠতে আমাদের সবাই দেরি হয়ে যায়। সেই কারণে হয়তো বা আমাদের ঘুমাতে দেরি হয়, উঠতে দেরি হয়। তো সেই সময় 11টার সময় ক্লাস করা তোমাদের জন্য টাফ। স্টিল তোমরা সবাই যে আসছে, জয়েন করছে, এটার জন্য আসলে আমি ভেরি ভেরি হ্যাপি। তো আমার মনে হয় আমরা শুরু করে দেই আজকে টপিকে। আমরা হচ্ছে যে ওই যেটা নিয়ে কথা বলতে চাই, আমি কতদিন তোমাদের সাথে বলেছিলাম এই কথাটা, যে আমরা বায়োমলিকুল কন্টিনিউ করব। তো সেই বায়োমলিকুল আমরা তো অলরেডি জানি, বোধহয় আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে চারটা আমাদের বডির ভিতরে, আমাদের হিউম্যান বডিতে মেনলি চারটা বায়োমলিকুল আছে। তো সেই চারটা বায়োমলিকুলস এর ভিতরে আমরা শুরু করেছিলাম। এখন তোমাদেরকে আমি একটা জিনিস একটু, তোমাদের এই কনসেপশনটা একটু স্টার্ট করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের এই যে চারটা বায়োমলিকুল আছে, সেই চারটা বায়োমলিকুল আসলে বিল্ডিং ব্লক কি, বিল্ডিং মানে প্রত্যেকটা জিনিসের তো কি থাকে, একটা মনোমার ইউনিট থাকে বা একটা বিল্ডিং ব্লক থাকে, যেটা দিয়ে আসলে আলটিমেটলি আমরা কি করি, ওই জিনিসটা তৈরি করি। তো আমাদের বা এদেরকে আমরা প্রিকারসার বলে থাকি। তো আমাদের এই আমাদের বডিতে হচ্ছে এরকম 30 স্মল প্রিকারসার আছে। তার ভিতরে মেইন পার্টটা আমরা জানি যে আমাদের বডির মোস্ট অফ দ্য ফাংশন ইজ ডান বাই প্রোটিন। সে কারণে দেখো এইখানে তোমরা এটা দেখলে একটু খেয়াল করলে বুঝতে পারবা, সেটা হলো যে এখানে কিন্তু মেইন জায়গা দখল করে আছে 30 স্মল মানে অ্যামাইনো অ্যাসিড। আমাদের যে 30 স্মল প্রিকারসার, তার ভিতরে 20 অ্যামাইনো অ্যাসিড, মানে মূল জায়গাটা কিন্তু অ্যামাইনো অ্যাসিডই দখল করে আছে। এরপরে আসো যে নিউক্লিওটাইড, দিয়ে আমরা অ্যামাইনো অ্যাসিড দিয়ে কি তৈরি করি, প্রোটিন তৈরি করি। এরপরে আসো হচ্ছে যে আমরা নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ইজ অলসো ভেরি ভাইটাল ফর আস। নিউক্লিক অ্যাসিড তৈরি করতে গেলে আমাদের কি লাগে, যে নাইট্রোজেনাস বেস লাগে, পিউরিন পাইরিমিডিন। তাহলে এটাও একটা বিল্ডিং ব্লক আমাদের। এরপরে আসো সুগারের ব্যাপারটা, আমরা জানি যে আমাদের কার্বোহাইড্রেট তৈরি করতে গেলে আমাদের গ্লুকোজ লাগে। আর এদিকে তোমার আবার সেই যদি তুমি নিউক্লিওটাইড বেস তৈরি করতে যাও, নিউক্লিওটাইড বেস তৈরি করতে গেলে তোমার রাইবোজ সুগার লাগে। এছাড়া আমাদের যেটা লাগে সেটা হচ্ছে লিপিড লাগে। লিপিডের ভিতরে মেইনলি যে গ্লিসারল, পারমিটেড, এটা হচ্ছে একটা ফ্যাটি অ্যাসিড। তো লিপিড ইজ বায়োমলিকুল। তো আজকে আমরা লিপিড নিয়ে আসলে কথা বলবো। তো দেখো আমরা শুরু করতে যাচ্ছি আজকে লিপিড নিয়ে। আমরা যে বায়োমলিকুল নিয়ে আমরা কথা বলবো তোমাদের সাথে আলোচনা করেছিলাম, তার ভিতরে এই নিউক্লিক অ্যাসিডটাতে এখন আর আসবো না। কারণ হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড আমরা কথা বলবো, বা যখন মলিকুলার বায়োলজি নিয়ে কথা বলবো তখন আমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে কথা বলবো। তো ওইটা বাদ গেল, নিউক্লিক অ্যাসিড চলে গেল। আমাদের হাতে তাহলে থাকলো তিনটা। আমাদের এই তিনটার ভিতরে আছে কার্বোহাইড্রেট, লিপিড এবং প্রোটিন। তো আমরা কার্বোহাইড্রেট দিয়ে স্টার্ট করেছি। কম্পারেটিভলি এটা একটু ইজি, বা এটার একটু কাজ, অ্যাক্টিভিটিস কম্পারেটিভলি আমাদের বডিতে যদি তুমি ইউ কম্পেয়ার উইথ লিপিড এন্ড প্রোটিন, তাহলে প্রোটিন এবং লিপিডের তুলনায় কার্বোহাইড্রেটের কাজ একটু কম। সেজন্য আমি কার্বোহাইড্রেট দিয়ে শুরু করেছি। সবচেয়ে বেশি ফাংশন যা, সেটা হচ্ছে প্রোটিনের, ওইটা রেখেছি লাস্টে। তো এখন আমরা মাঝামাঝি জায়গায় আছি, সেটা হচ্ছে লিপিড। তো আজকে আমরা লিপিড নিয়ে কথা বলবো। তো দেখো লিপিড, লিপিড সম্পর্কে কথা বলতে গেলে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে লিপিড লিপিড নিজেকে কিভাবে পরিচয় করায় দিচ্ছে, একটু দেখো, তোমরা এটা দেখে বুঝবা। আমি একটু লাইট,
লিপিড দেখো নিজেকে পরিচয় করিয়ে দিয়েছে, এটা আমি সত্যনারায়ণের বই থেকে জাস্ট কোট করেছি। সেটা হচ্ছে যে সে বলতেছে যে উইথ ওয়াটার আই সে ডোন্ট টাচ মি, আর উইথ টাং আই এম টেস্টফুল, উইদিন লিমিট আই এম ডিউটিফুল, ইন এক্সেস আই এম ডেঞ্জারাস। তো দেখো এটা একটা অনেকটা ধাঁধার মতো, একটা রিডেলের মতো। তো আমরা আস্তে আস্তে এই লিপিড সম্পর্কে একটু একটু করে জানবো, আর এই ধাঁধাটা আমরা আস্তে আস্তে সলভ করবো। তো চলো আমরা একসাথে তাহলে এই জার্নিটা শুরু করি। ইটস আওয়ার জার্নি টুগেদার। আমরা লিপিড সম্পর্কে আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। তো লিপিডের সাথে আসলে ফ্যাটি অ্যাসিডটা অটোমেটিক চলে আসে। কেন চলে আসে যখন আমি আস্তে আস্তে তোমাদেরকে পড়াতে যাবো, তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবা। চলো আমরা আগাতে থাকি। আমাদের আজকে মেইন লার্নিং অবজেক্টিভস কি কি থাকবে দেখে নাও। সেটা হচ্ছে আমরা ডেফিনিশন, ক্লাসিফিকেশন, সোর্সেস, তারপরে হচ্ছে যে তোমার বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স, এগুলো তো পড়বই। তার সাথে সাথে এই এই প্রত্যেকটা জিনিসের সাথে সাথে রিলেভেন্ট যা কিছু চলে আসবে। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা এখানে এখানে প্রেস করতে পারো। আবার আমার আমার কাছে যেটা মনে হয় যে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে যে তোমাদের এখন যা যা কোশ্চেন মনে পড়ে তোমরা লিখে ফেলো। তোমরা একটা খাতায় লিখে ফেলো, লিখে ফেলে তারপরে তোমরা, আচ্ছা আরমিন, রুহি, সারা, মাহাজামিন, এই তোমরা সবাই কি জয়েন করেছো? সেই জন্য এদের তোমাদের এই সবার নাম দিয়েছো কিসের জন্য? এই যে তোমরা সবাই জয়েন করেছো সেটা নাকি? আমি ঠিক জানি না, নাকি তুমি সবাইকে ডাকতেছো? তো আমরা হচ্ছে যে তোমরা তোমাদের কোশ্চেন যেগুলো মনে আসবে তোমরা এই কোশ্চেন গুলো লিখে ফেলো। লিখে ফেললে যেটা সুবিধা হবে যে তোমরা পরে আমাদের যে গ্রুপ আছে, তোমরা অনেকেই এই গ্রুপের সাথে অলরেডি অ্যাটাচড হয়ে গেছে, তোমরা বোধহয় জানো। তো পরে তোমরা এই গ্রুপে এই কোশ্চেন গুলো দিতে পারবা। কোশ্চেন গুলো দিলে আমাদের সুবিধা, তোমরা হয়তো অলরেডি বুঝে ফেলেছো যে এই কোশ্চেন গুলো যখনই আমাদের গ্রুপে যাবে তখনই এটা নিয়ে একটা ইন্টারেক্টিভ একটা সেশনের মতো হবে। মানে একজন কোশ্চেন করবে, তখন তোমাদের ভিতরে তোমাদের ফ্রেন্ডরা কিন্তু তখন ট্রাই করবে, ওয়ালাইকুম আসসালাম, তোমাদের ভিতরে তোমাদের ফ্রেন্ডরাই চেষ্টা করবে কোশ্চেনটার আনসার দিতে। এবং এর ভিতর দিয়ে কিন্তু তোমাদের যে লার্নিংটা হবে, তোমার নিজের অজান্তেই দেখবে যে তোমার বিশাল লার্নিং হয়ে গেছে। এই যে তোমার একটা ফ্রেন্ড একটা কোশ্চেন ছুড়ে মারলো, তখন স্বাভাবিকভাবে তোমার মনের ভিতরে এটা হবে যে আচ্ছা ও কোশ্চেনটা দিল, দেখি তো আমি একটু ট্রাই করে দেখি আমি আনসারটা দিতে পারি কিনা। এই যে তুমি এইভাবে চেষ্টা করবা, এটার ভিতর দিয়ে কিন্তু তোমার বিশাল লার্নিং হয়ে যাবে, তুমি বুঝতেও পারবা না। তোমার নিজের নিজের অজান্তে এই যে আনন্দের সাথে লার্নিংটা হয়ে যাবে। এই কারণে আসলে আমি আমি চাইছি যে তোমরা এরকম একটা গ্রুপে পার্টিসিপেট করো, তোমরা কোশ্চেন দাও। ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ আব্বাস আলী। আব্বাস আলী, আই থিঙ্ক তুমি হচ্ছে এমইউসি 5 ব্যাচের, আমি চিনতে পেরেছি তোমাকে। তো ভেরি হ্যাপি টু সি ইউ, তোমাদের সবাইকে দেখেই আমার ভালো লাগলো। তো আমরা আস্তে আস্তে তাহলে আগাতে থাকি। হ্যাঁ, আগাতে থাকি। তোমরা তাহলে কোশ্চেন গুলো জমা করে রাখো, এই কোশ্চেন গুলো নিয়ে আমরা পরে ডিসকাশন করবো। পরে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা এই কোশ্চেন গুলো নিয়ে ডিসকাশন করবো, তাহলে আমাদের আরো বেটার লার্নিং হবে। তো দেখো আমরা একটু আগে একটা জিনিস করে আসলাম, সেটা হচ্ছে যে উইদিন লিমিট আই এম ডিউটিফুল। আর এক্সেস হয়ে গেলে তখন কি হয়? ফ্যাট নিজের সম্পর্কে, লিপিড নিজের সম্পর্কে যে কথা বললো, মেনবেন পরে ক্যারিয়ার লাগে কেন। আচ্ছা শুনো, আমি মোহাম্মদ বায়েজিদ হোসেন, আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে তুমি এই কোশ্চেন গুলো একটু প্লিজ লিখে রাখো, লিখে আমাদের গ্রুপে দাও। তুমি কি আমাদের গ্রুপের সাথে অ্যাটাচড হওনি এখনো? যদি না অ্যাটাচড হয়ে থাকো তাহলে একটু প্লিজ অ্যাটাচড হয়ে নাও। কারণ হচ্ছে যে এইখানে যদি আমি কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাই তাহলে তুমি আজকে দেখবা যে আমাদের কন্টেন্ট কত বেশি। এই কন্টেন্ট আমি আমি তো মানে হিমশিম খাচ্ছি যে আমি তোমাদের এই যে একটা দায়িত্ব নিলাম যে প্রফের আগে তোমাদেরকে আমি চেষ্টা করব মোটামুটি পেপার ওয়ানটা শেষ করে দিতে। কিন্তু এখন আমি এই মানে খুবই হিমশিম খাচ্ছি কন্টেন্ট কভার করতে গিয়ে। দেখলাম যে এত কিছু আছে, এত কিছু আসলে জানার আছে। তো একেবারে বেসিক যেগুলো না জানলে নয় সেগুলো নিয়ে আমি এখানে এখানে আসি। তো তোমাদের কনফিউশন থাকবে, এটার জন্য আসলে ক্লাস, যে তোমাদের এই ক্লাসের মাধ্যমে তোমাদের ভিতরে কিন্তু কোশ্চেন অ্যারাইজ করবে, তোমাদের ভিতরে কোশ্চেন অ্যারাইজ করবে। সেই কোশ্চেন গুলো তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, তোমরা কোশ্চেন গুলো প্লিজ লিখে রাখো এবং আমার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তোমরা গ্রুপে দিয়ে দাও। গ্রুপে দিলে সুবিধা হবে, কোশ্চেন গুলো নিয়ে আমরা ইন্টারাক্ট করবো। আমি অলরেডি এটা আলোচনা করে ফেললাম, আমরা সবাই মিলে ইন্টারাক্ট করবো এবং আলটিমেটলি যে তোমাদের ভিতর থেকে দেখো কারেক্ট আনসারটা বের হয়ে আসে। তো আমরা যদি এই যে একটু আগে যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে লিপিড সম্পর্কে আমাদের কেন, পারপাস অফ লার্নিং কি, মানে কেন আমি লিপিড সম্পর্কে জানবো। লিপিড সম্পর্কে এই জন্যই জানবো যে আমার যদি উইদিন লিমিটের ভিতরে থাকে তাহলে এটা ডিউটিফুল, আমার যে কাজ আছে, বডির যে কাজ আছে সে ঠিকঠাক ভাবে কাজ করবে। কিন্তু যদি লিমিটের বাইরে চলে যায়, এক্সেস হয়ে যায়, তখনই আমাদের জন্য কি কি ডিজিজ বয়ে নিয়ে আসবে, কি প্রবলেম বয়ে নিয়ে আসবে, সেগুলোই তো আমাদের জানতে হবে, বিকজ আমরা ডাক্তার হতে যাচ্ছি।
তো এখন এই মুহূর্তে আমাদের সামনে প্রফ পরীক্ষা, এই মুহূর্তে তো তোমার স্বাভাবিক মনে আসতে পারে যে ম্যাডাম এসে তো ডাক্তার হতে যা ভাবো তো তা অনেক দেরি আছে, তারপরে হচ্ছে থার্ড ইয়ার উঠলে না পেশেন্ট নিয়ে ডিল করবো, আগে তোমাকে ফার্স্ট পাস করতে হবে, তাই না? আচ্ছা, ভেরি রিজনেবল এবং ভেরি লজিক্যাল কোশ্চেন। তো সেই জন্য আমাদের এখন পারপাস অফ লার্নিং, আমাদের কিন্তু এখন পারপাস অফ লার্নিং এই বিভিন্ন কোশ্চেন গুলোর আনসার করা। এবং আমি তোমাদের এখানে দেখো বেশ কিছু কোশ্চেন আমি দিয়েছি, এই কোশ্চেন গুলো জাস্ট এক ঝলক দেখার জন্য, জাস্ট গ্লিমস, তুমি একটা ঝলক শুধু দেখবা। এই যেহেতু আমি তোমাদেরকে স্লাইড গুলো পরে দিয়ে দেই, আর আমি অলরেডি তাসনিম জি তুমি আছো আমার সাথে এখানে ক্লাসে, তো তোমাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে কিছু আমরা কোশ্চেন তৈরি করবো আমাদের স্টুডেন্টদের জন্য, একটু থট প্রভোকিং, একটু প্রবলেম সলভিং। তো আসলে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে ব্যস্ত আছি, আমাদের অফিস ওয়ার্ক বা আদার ওয়ার্কস নিয়ে ব্যস্ত আছি, যে কারণে ওইভাবে আসলে আমরা সময় দিতে পারছি না। তো আমাদের এমইএমসি 5 ব্যাচের অডিও বিশাল বড় একটা কাজ করতেছে, অনেক কোশ্চেন তোমাদেরকে সাপ্লাই দিচ্ছে। ওকে আমি রিকোয়েস্ট করবো যে তুমি এই পর্যন্ত আমরা তোমাদের কার্ড 1, কার্ড 2, কার্ড 3 যে সমস্ত কোশ্চেন সাপ্লাই দিয়েছি সেগুলো তোমরা একটু দিয়ে দাও। এখানে তুমি অলরেডি দিচ্ছ, তারপরে রিকোয়েস্ট করবো দিয়ে দাও, বা তোমাদের মনে যদি নতুন কোনো কোশ্চেন জাগে সেগুলো তোমরা এখানে দিয়ে দাও। আর এমইএমসি 4 ব্যাচের আশা করি কেউ নাই, তারপরে ভুল করে যদি কেউ থাকো তাহলে তোমাদেরকে আমরা অলরেডি কোশ্চেন দিয়েছি, তোমাদের সাথে আমাদের যে একটা ব্যাচ ক্রিয়েট হয়েছে হোয়াটসঅ্যাপে, সেখানে কিন্তু আমরা কার্ড 1, 2, 3, 4, 5 এরকম করে 6টা কার্ডের কোশ্চেন দিয়ে দিয়েছি। যদি তোমরা কেউ থেকে থাকো, আর সিফাত কারিনা আছো আমার কাছে মনে হচ্ছে, সুবর্ণা রহমান এমইএমসি 4 ব্যাচে, তোমরা একটু প্লিজ সেই কোশ্চেন গুলো এইখানে একটু পোস্ট করে দাও, আমাদের যে গ্রুপ আছে, যেটা টেলিগ্রামের যে গ্রুপ আছে এখানে পোস্ট করে দাও, তাহলে এটা সবারই কাজে লাগবে, আমাদের সবার কাজে লাগবে। এবং এটা আমার জন্য খুব উপকার হবে যদি তোমরা এটা কোশ্চেনটা দিয়ে দাও। আচ্ছা, তো আমাদের এরকম অনেক কোশ্চেন সলভ করতে পারবো আমরা যদি লিপিড সম্পর্কে পড়ালেখা করি। মানে এই মুহূর্তে আমাদের কি দরকার? এই মুহূর্তে আমাদের দরকার পরীক্ষায় পাশ করা। তোমাদের পরীক্ষায় পাশ করতে গেলে আমাদের এই কোশ্চেন গুলো সলভ করতে হবে। তো সেই কোশ্চেন গুলো আমরা সলভ করতে পারবো যদি আমরা পড়ালেখা গুলো করি। এখন দেখো ডেফিনেশনের ব্যাপারটায় আসো। ইফাত আমান, জি ম্যাম, ইনশাআল্লাহ গ্রুপে কোশ্চেন দিয়ে দেবো। ইফাত আমান, তুমি কি এমইএমসি 4 না এমইএমসি 5? কারণ তোমাদের অনেকেরই দেখা যাচ্ছে নাম আছে। ইয়েস ম্যাম, এমইএমসি 4 আর হিয়ার। ওকে, থ্যাংক ইউ। ঐশী তুমি আছো তাহলে? ঐশী, আমার মনে হয় যে আমরা তোমাদেরকে কোশ্চেন দিয়েছিলাম, তো তাহলে একটু প্লিজ একটু কোশ্চেন গুলো যদি পারো তাহলে ওখানে একটু গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ঐশী, তুমি হচ্ছে যে এখানে জয়েন করেছো, খুব খুশি হলাম। নিয়াজ মোর্শেদ বলেছে কোন গ্রুপ? আমাদের টেলিগ্রামে একটা গ্রুপ আছে, তুমি এখানে তোমার এই ফ্রেন্ড সার্কেলদের সাথে কথা বলে নিও, কথা বলে গ্রুপে জয়েন করে নিও। ইফাত আমান এমইএমসি 5, ও আচ্ছা ঠিক আছে। ইফাত আমান, তোমাদের এমইএমসি 5 ব্যাচের যে কোশ্চেন গুলো আছে, হ্যাঁ তাসনিম জিকেও রেসপন্স করেছে যে সে কোশ্চেন দিবে। তো আমরা চাচ্ছি যে এখানে তোমরা কোশ্চেন জমা দাও, কোশ্চেন দিলে কি হবে ওটা নিয়ে আমরা ইন্টারাক্ট করবো এবং এইভাবে আমাদের লার্নিংটা অনেক ভালো হবে। আচ্ছা, তাসনিম ঝিলকে আজকে কি আমাকে দেখা যাচ্ছে? আজকে আমি রুম চেঞ্জ করেছি। তাসনিম ঝিলকে আমাকে রিপিটেডলি বলতেছিল, ম্যাডাম আপনি যে তাসনিম ঝিলকে কি আমাকে ভালোভাবে দেখতে পাচ্ছ? আজকে একটু ভালো করে দেখে না। তুমি আমাকে বারবার বলতেছিল ম্যাডাম আপনাকে দেখা যায় না। তো ঠিক আছে, এই জন্য আজকে আমি রুম চেঞ্জ করলাম। তো ঠিক আছে, আমরা আবার চলে যাই আমাদের মূল পড়ালেখায়। আমরা ছিলাম ডেফিনেশনে, তাই তো? তো ডেফিনেশনে আচ্ছা, তোমরা একটা জিনিস, সেটা হলো যে আমাদের পরীক্ষাতে যেটা প্রবলেম হয়ে দাঁড়ায় সেটা হলো যে কার্বোহাইড্রেট বা প্রোটিন, কার্বোহাইড্রেট যদি ডিফাইন করতে বলা হয় তখন তোমরা বলো যে অ্যালডিহাইড অর কিটোন গ্রুপ কন্টেইনিং পলিহাইড্রিক অ্যালকোহল, সিম্পল। আর প্রোটিন হচ্ছে যে পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড লিঙ্কড টুগেদার বাই পেপটাইড বন্ড। এখন দেখো খেয়াল করে দেখো, যখনই তোমার লিপিডের ডেফিনেশনটা চলে আসে তখনই একটু খেয়াল করলে বুঝতে পারবা লিপিডস আর হেটেরোজেনাস গ্রুপ অফ কম্পাউন্ড, যেমন as for example fat, oil, steroid, phospholipid, oxide, এগুলো that are more related to physical than chemical properties। মানে ব্যাপারটা হচ্ছে যে তারা শুধুমাত্র তাদের কিছু ফিজিক্যাল, তাসনিম জিলকে ইয়েস মানে কি আমাকে দেখা যাচ্ছে? স্পষ্ট দেখা যাচ্ছে?
আচ্ছা, আমরা মাঝে মাঝে একটু ভাবলাম যে নর্মাল এই যে লার্নিং এর রুল তো জানোই, 15 থেকে 20 মিনিটস পর পর হচ্ছে যে মানুষের কনসেন্ট্রেশন লেভেল ডিক্রিজ করে। তো আমরা যখন ক্লাসরুমে ক্লাস নেই তখন কি করি, তখন এরকম 15 থেকে 20 মিনিটস পর পরে আমরা চেষ্টা করি বা একটা কোশ্চেন নিয়ে বা একটা কিছু নিয়ে আমরা মাঝে মাঝে কিন্তু একটু ইন্টারাক্ট করি, হাসাহাসি করি, এতে করে আমরা রিএনার্জাইজ হই। তো এইখানে ক্লাস নিতে যে যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে সেই সুযোগ কম, কারণ আমাকে এদিকে কন্টেন্ট, তাসমিন জিনকে আমাকে বারবার বলেছে ম্যাডাম কন্টেন্ট কমান, কন্টেন্ট কিভাবে আমি কন্টেন্ট কমাবো বলো, ওদের পরীক্ষার জন্য আমি যখনই চিন্তা করি আমার কাছে মনে হয় এগুলো সবই তো ইম্পর্টেন্ট, তো পরীক্ষাতে ধরা হয়, তাহলে কি করবো, এই করতে করতে যে অনেক কন্টেন্ট হয়ে যাচ্ছে, তো কিছু করার নেই আর কি। টেলিগ্রাম গ্রুপ গেট দ্য লিঙ্ক দিস গ্রুপ কে যেন ওকে দিয়েছে, ইফাত আমান, থ্যাংক ইউ ইফাত আমান, ওকে রেসপন্স করেছে। তো দেখো এখানে হচ্ছে যে এখানে হচ্ছে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বোঝাতে চাইছি যে এরা হেটারোজেনাস, মানে সেম গ্রুপের না। অ্যাজ ফর এক্সাম্পল যখন আমরা কার্বোহাইড্রেট তৈরি করি, বেসিক জিনিস খেয়াল করে দেখো ওখানে বেশিরভাগ কিন্তু কি থাকে, গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ মনোস্যাকারাইড, ওইটারই পলিমারাইজেশন করে করে আমরা কার্বোহাইড্রেট বড় মলিকুল বানাই, ম্যাক্রো মলিকুল যেটা সেটাই বানাই। প্রোটিনের ক্ষেত্রে তো জানোই যে এটা বিল্ডিং ব্লক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে দিয়ে আমরা আলটিমেটলি যে বানাই কি প্রোটিন। কিন্তু লিপিডের ক্ষেত্রে এরকম কিছু না, লিপিড দেখা যাচ্ছে যে মানে জায়গায় 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 স্পোরাডিক স্ট্রাকচার, এগুলো সবাই কম্বাইনলি এদেরকে লিপিড বলা হয়। তাদের কি, তাদের একটাই কমন ফিজিক্যাল ক্যাপাবিলিটিস বা ফিজিক্যাল প্রপার্টিজ বলতে পারো, একটা ফিজিক্যাল প্রপার্টিজ এর কারণে তারা সবাই এক হয়ে গেল। সেই ফিজিক্যাল প্রপার্টিজটা কি, ফিজিক্যাল প্রপার্টিজ হচ্ছে অল আর ইনসলেবল ইন ওয়াটার বাট সলেবল ইন ফ্যাট সলভেন্ট। তোমাদেরকে ভাইবাতে খুবই জিজ্ঞাসা করে, আমি এই ডেফিনিশনটা টোটালি নিয়েছি হার্পার থেকে, আমি একটু মেনশনও করে দিয়েছি ওই জন্য যে ভাইভাতে যেহেতু তোমাদের এটা ধরে, আমি হারপারের বই থেকে এই ডেফিনেশনটা নিয়েছি, নট নেসেসারিলি যে তোমাকে হারপারের বই মুখস্থ করতে হবে বা হারপার থেকে ডেফিনেশন বলতে হবে। আমি তোমাদের সবসময় একটা জিনিস বলি যে ডেফিনেশন তুমি নিজে ক্রিয়েট করো, ডেফিনেশন তুমি নিজে ক্রিয়েট করো যেটার একটা মিনিংফুল ডেফিনেশন। আমি কিন্তু এখানে তোমাকে হচ্ছে যে বেসিক জিনিসটা বলে দিলাম, সেটা হচ্ছে যে লিপিডস আর হেটারোজেনাস গ্রুপ অফ কম্পাউন্ড, তার ভিতরে অনেক কিছু আছে, দে আর more related to their physical characteristics rather than their chemical properties, এবং সেই প্রপার্টিটা কি, প্রপার্টি হচ্ছে যে all are insoluble in water but soluble in fat solvent, there are some fat solvent here, you can see here there are some fat solvent, এবং ভাইভাতে তোমাদের এই fat solvent গুলোর একটা নাম জিজ্ঞাসা করা হয়, ইভেন sometimes written এ আসে, sometimes আমাদের অস্পিতে দিয়ে দেওয়া হয় যে list the name of fat solvent বা list the name of 4 fat solvent, list the name of 3 fat solvent, এরকম আমাদের অস্পিতে কোশ্চেন দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এইবার আসো যে আমরা কেন এটাকে হেটেরোজেনাস গ্রুপ অফ কম্পাউন্ড কেন বললাম, হেটেরোজেনাস গ্রুপ অফ কম্পাউন্ড যে মুহূর্তে তুমি ডেফিনেশনটা দিবা ভাইবা বোর্ডে, যেই মুহূর্তে তুমি ডেফিনেশনটা থ্রো করবা, সাথে সাথেই তোমার যে এক্সামিনার থাকবে তোমাকে নেক্সট কোশ্চেনটা করবে যে হোয়াই আর ইউ সেইং দ্যাট ইটস আ হেটেরোজেনাস গ্রুপ অফ সাবস্টেন্স, কেন তুমি এটাকে হেটেরোজেনাস গ্রুপ অফ সাবস্টেন্স বলতেছো অর হেটেরোজেনাস গ্রুপ অফ কম্পাউন্ড বলতেছো, এই কোশ্চেনটা চলে আসবে। তো কেন হেটেরোজেনাস আমরা বলি, দেখো এই জিনিসটা বলার আগে আমি তোমাদের সাথে একটা কথা বলতে চাই, সেটা হলো যে একটু আগে আমরা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের একটা গ্রুপ আছে, তো আমাদের সেই গ্রুপটা আমরা ক্রিয়েট করেছি সবাই মিলে, সেই গ্রুপের ভিতরে আমরা টিচার আছি, আমি তাসমিন সিদ্দিকী, আরো দুজন টিচার আছে, একজন টিচার আমাকে নক করেছিল পেরিফেরাল একটা মেডিকেল কলেজ থেকে, তো এরকম কিছু টিচার আছে ওখানে, তার সাথে স্টুডেন্ট আছে। এখন তুমি একটা এটা জিনিস খেয়াল করে দেখো, এই যে গ্রুপটাকে মনে করো যে এই গ্রুপটা হচ্ছে আমাদের কি, এই গ্রুপটা হচ্ছে আমাদের, আমরা লিপিড, এই গ্রুপের আন্ডারে, এই গ্রুপের আমব্রেলার আন্ডারে এই গ্রুপটাকে আমরা বলবো একটা লিপিড, এই আমব্রেলার আন্ডারে আমরা সবাই কিন্তু হেটেরোজেনাস, কেউ আছে টিচার, কেউ আছে স্টুডেন্ট, কেউ আছো ঢাকার মেডিকেল কলেজের, কেউ আছে ঢাকার বাইরের মেডিকেল কলেজের, কেউ এমএমসি 4, কেউ এমএমসি 5, কেউ হচ্ছে যে ছেলে, কেউ মেয়ে, এরকম যদি আমি এখন বলতে যাই তাহলে লিস্ট পুরাবে না। তো এরকম আমরা ডিফারেন্ট ক্যাটাগরির আছি, বাট একটা জায়গায় যে আমরা সবাই কমন, সেটা কি, সবাই হচ্ছে আমরা এই যে আমাদের টেলিগ্রামে যে একটা গ্রুপ আছে, অনলাইন একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মেম্বার, তাহলে উই অল আর গ্রুপ মেম্বার অফ টেলিগ্রামের একটা গ্রুপ মেম্বার। তার মানে এই লিপিড গুলো কি, লিপিড গুলো সবাই এদের কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যদি তুমি চিন্তা করো তাহলে সবাই ডিফারেন্ট। আমি একটু পরে ছবি দেখাবো, তাহলে বুঝতে পারবা যে
প্রত্যেকেই ডিফারেন্ট, বাট একটা জায়গায় যে তাদের মিল সেটা হচ্ছে যে অল আর ইনসলেবল ইন ওয়াটার বাট সলেবল ইন ফ্যাট সলভেন্ট। এই একটা ক্যারেক্টারিস্টিক্স দিয়ে তাদের এই যে তাদের এত হেটেরোজেনিসিটি আছে সব ভুলে যেয়ে তাদেরকে একটা গ্রুপের ভিতরে একটা আমব্রেলার নিচে আমরা নিয়ে আসলাম। তো চলো এবার আমরা তাহলে দেখে নিই যে সেটা কি, দেখলে তোমরা এই যে বুঝতে পারবা। দেখো আমি এবার তোমাদেরকে ছবি দেখাই। তোমরা জানো যে ট্রাইএসাইল গ্লিসারল বা টিএজি বা টিজি যেটাই বলো না কেন, সেটা হচ্ছে একটা গ্লিসারল থাকে আর হচ্ছে 3টা ফ্যাটি অ্যাসিড থাকে। তো এইখানে এটাকে যখন তুমি হাইড্রোলাইসিস করবে তাহলে সেই যে ট্রাইএসাইল গ্লিসারল ইটসেলফ ইজ এ লিপিড। ট্রাইএসাইল গ্লিসারলকে তুমি যদি মনে করো মানে ধরো তাহলে সে কিন্তু নিজে একটা লিপিড। আবার যখন তুমি এটাকে হাইড্রোলাইসিস করতেছো আই মিন যখন তুমি এটাকে ভেঙে ফেলতেছো, ভেঙে যখন আলাদা করে ফেলা, গ্লিসারল ইটসেলফ ইজ এ লিপিড, আবার এই ফ্যাটি অ্যাসিড ইটসেলফ ইজ এ লিপিড। ঠিক একইভাবে তুমি যদি এই কোলেস্টেরলের কথা চিন্তা করো, দেখো কোলেস্টেরলের চেহারাটা দেখতে কেমন, তার মানে কেমিক্যালি কিন্তু একজন আরেকজনের সাথে কোনো মিল নাই। কেমিক্যালি গ্লিসারল আলাদা, কেমিক্যালি ট্রাইএসাইল গ্লিসারল আলাদা, তারপরে কেমিক্যালি ফ্যাটি অ্যাসিড আলাদা, কেমিক্যালি কোলেস্টেরল আলাদা। এটা আমি আলাদা করে দেখেছি, এটা হচ্ছে যে তোমার ফ্যাটি অ্যাসিড। আর এরপরে এসে দেখো এটা হচ্ছে ফসফোলিপিড। তাহলে এই সবগুলোকে যদি তুমি দেখো আলাদা আলাদা করে, এদের কেমিক্যাল স্ট্রাকচারটা যদি তুমি দেখো একবার চোখ বুলাও, তাহলে দেখবা যে প্রত্যেকেই আলাদা, এদের কেমিক্যাল স্ট্রাকচার আলাদা, বাট শুধুমাত্র একটা ক্যারেক্টারিস্টিক্স এর কারণে তাদের সবাইকে আমরা একটা আমব্রেলার নিচে নিয়ে এসেছি। সেটা হচ্ছে লিপিড। এই জন্য বলা হয় যে সবগুলো, যেমন ফ্যাটি অ্যাসিড কিন্তু লিপিড, বাট অল লিপিড আর নট ফ্যাটি অ্যাসিড, বাট ফ্যাটি অ্যাসিড ইজ দ্য লিপিড। তোমাদের ওই যে কি যেন অল খারক নয় কি কি যেন একটা আছে, আমি ওইটা এখন মনে করতে পারতেছি না, কিন্তু মনে রেখো যে ফ্যাটি অ্যাসিড ইজ এ লিপিড বাট অল লিপিড আর নট ফ্যাটি অ্যাসিড। তোমরা অনেকে প্রশ্ন করো যে, বা আমি যখন ক্লাস নেই তখন অনেক স্টুডেন্টই বলে যে আচ্ছা ম্যাডাম এইটাই স্ট্রাকচার গুলোকে আমাকে আঁকতে হবে না? তোমাদের আঁকতে হবে না, জাস্ট তোমাদের একটু মাথায় ঢোকানোর জন্য, তোমাদের একটু বোঝার জন্য আমি পিকচার গুলো দেখালাম। এ পিকচার ইজ ওয়ার্থ 10,000 ওয়ার্ড, তোমরা জানো তো এই প্রভাবটা, তাই না? তাহলে দেখো এই একটা পিকচার যদি তুমি তোমার মনের খাতায় একটু গেঁথে নাও, গ্লুকোজ পোলার সাবস্টেন্স, তাই লিপিড ব্যারিয়ার ক্রস করতে পারে না। আচ্ছা ভেরি গুড, এই তো দেখছো যে তোমাদের ফ্রেন্ডই উত্তর দিয়ে দিচ্ছে। এই জন্য আমি সবসময় চাই যে তোমরা গ্রুপে ইন্টারাক্ট করো। গ্রুপে ইন্টারাক্ট করলে কি হবে জানো, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে ইন্টারাক্ট করে অনেক কিছু শিখে ফেলতে পারবা। আর এট দ্য সেম টাইম তুমি আরেকটা ফ্রেন্ডকে স্টিমুলেট করে দিলা জানার জন্য, ও তখন আগ্রহী হবে যাচ্ছে এই কোশ্চেনের আনসারটা আমি পারি, আমি খুঁজে বের করি, আমি আনসারটা দিয়ে দিই, ক্রেডিটটা আমিই নেই। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আসিফ, ইমতিয়াজ, ইমন, তুমি কোশ্চেনের আনসারটা দিয়ে দেওয়ার জন্য। তাহলে দেখো যে এই যে এক একজনের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এক এক রকম কেমিক্যাল স্ট্রাকচার। তাহলে এইটা তোমরা এই ছবিটা মনের ভিতরে একটু গেঁথে নাও যে এই কারণে আমরা হেটেরোজেনাস বলি। তোমরা আল্লাহর রাস্তায় ভাইবা বলে তোমাদের এটা ধরলে যেন একটু আনসারটা দিতে পারো। যখনই সকল খারি খারক কিন্তু শাহরুখ খান নয়, থ্যাংক ইউ ভেরি মাচ হানিফ। সেটা হচ্ছে যে তার মানে ফ্যাটি অ্যাসিড হচ্ছে লিপিডের ভিতরে ইনক্লুডেড, বাট অল লিপিড আর নট ফ্যাটি অ্যাসিড। এটা একটু তুমি তোমার ভাষায় এবার লিখতে পারো। তোমরা আসলে কত জিনিয়াস। এখন এই যে লিপিড ফ্যামিলির ভিতরে আচ্ছা শোনো, পরীক্ষার হলে সেটা হলো যে আমি দেখছিলাম সেই দিন একজন ছিল ফরিদপুর মেডিকেল কলেজের একটা মেয়ে একবার আমাকে ইয়েতে নক করলো, ওই যে আমার মেসেঞ্জারে। তো ফরিদপুর মেডিকেল কলেজে গতবার কিন্তু আমি ফরিদপুর মেডিকেল কলেজে পরীক্ষা দিতে গিয়েছিলাম। গতবার হচ্ছে যে মে টার্মের যে রেগুলার পরীক্ষা 7, 8, 9 দিন, হ্যাঁ 9 দিন ধরে যে পরীক্ষা হলো ওখানে আমি ফরিদপুর মেডিকেল কলেজে গতবার পড়ি। ফরিদপুর মেডিকেল কলেজে তোমরা কেউ যদি থাকো তাহলে কথা বলে দেখো, শুনে দেখো তোমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্যারের কাছে যে সাবিমা ম্যাডাম কি গত বছর ফার্স্ট পপ নিতে আসছিল কিনা। তো যদি আমি নট অনলি মি, যেই হোক না কেন, যেই পরীক্ষা নিতে বসুক, তুমি যখনই লিপিডের ডেফিনেশন দিবা, দেওয়ার পর কেন এটি হেটেরোজেনাস গ্রুপ এই কথা তোমাকে এক্সপ্লেন করতেই হবে। আমার মনে হয় আমি আজকে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এই জিনিসটা ভুল হওয়ার কথা না। তাহলে আজকে তোমরা বুঝতে পেরেছো যে তাদের কেমিক্যাল স্ট্রাকচার কমপ্লিটলি ডিফারেন্ট, প্রত্যেকের থেকে আলাদা, তাদের চেহারা প্রত্যেকের আলাদা, বাট একটা ফিজিক্যাল স্ট্রাকচারে এসে তাদের মিল, সেটা হলো অল আর সলিবল ইন ওয়াটার বাট সলিবল ইন লিপিড ফ্যাট সলভেন্ট।
এই ডেফিনিশনের যে লিপিড টার্মটা আসলে আমি কোথা থেকে পেলাম, গ্রিক টার্ম হচ্ছে লাইপোজ মানে ফ্যাট, সেখান থেকে আসলে আমরা লিপিড নিয়ে আসছি। আসলে লিপিডসটা হচ্ছে একটা জেনারেল টার্মস, তার আন্ডারে আসলে অনেক কিছু আছে, সবাই মিলে কম্বাইন্ডলি হচ্ছে লিপিড। আর ফ্যাটি অ্যাসিড যখন বোঝাবে তখন স্পেসিফিক একটা লিপিড বোঝাবে। তো লিপিড কিন্তু ওরকম কোনো পলিমেরিক সাবস্টেন্স না, লাইক প্রোটিন, পলিস্যাকারাইড, নিউক্লিক অ্যাসিড, এদের মধ্যে এরকম পলিমেরিক সাবস্টেন্স না, এটা আমরা বেশিরভাগই স্মল মলিকুল। কেন আমরা তোমাদের খেয়াল করেছি কিনা, আমি যখন টপিকটা লিখেছি তখন লিপিডস এন্ড ফ্যাটি অ্যাসিড লিখেছি। কেন ফ্যাটি অ্যাসিডকে এত গুরুত্ব দিলাম, ফ্যাটি অ্যাসিড এই জন্য এত গুরুত্ব দিলাম যে দেখা গেল যে মোস্ট অফ দা দুই একটা বাদে মোস্ট অফ দা লিপিডের মেইন বিল্ডিং ব্লকটাই হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এই জন্য আমরা ফ্যাটি অ্যাসিডকে এত গুরুত্ব দিয়েছি। কোনো না কোনো ভাবে অ্যাকচুয়ালি আর পোটেনশিয়ালি দেখবা যে এই কথাটা লেখা আছে কোনো কোনো বইতে যে lipids are heterogeneous group of substance which is chemically not relevant, which is uh, um, heterogeneous group of substance which is not related to their chemical structure, but they have a common properties, that is they are all insoluble in water but soluble in fat solvent, which are actually or potentially related to fatty acid। এই কথাটা লেখা আছে, তো অনেকেই তোমরা এটা বুঝতে পারো না যে actually or potentially related to fatty acid কথাটার মানে কি। actually সাউন্ড একটু অস্পষ্ট ম্যাম। আচ্ছা, actually আমি কিন্তু আমার ফোনের সাউন্ড একদমই বন্ধ করে দিয়েছি, তারপর অস্পষ্ট কেন ঠিক বুঝতে পারলাম না, সাউন্ড কোনো প্রবলেম, আমি তো সাউন্ড 100% দিয়ে রেখেছি। আচ্ছা, অন্যদেরও কি একই সমস্যা হচ্ছে? আমাকে একজন দিয়েছে যে সাউন্ড একটু প্রবলেম, তোমাদের অন্যদেরও কি তোমাদের একই সমস্যা হচ্ছে? যদি হয় তাহলে আমাকে একটু জানাও। অ্যাকচুয়ালি ওর পোটেনশিয়ালি রিলেটেড টু ফ্যাটি অ্যাসিড, এটার মানে একটু পরে আমি তোমাদেরকে দেখাবো যে কোনো না কোনো ভাবে এই ফ্যাটি অ্যাসিডের সাথে স্টেরিফিকেশন হচ্ছে, অথবা একটা পটেনশিয়ালিটি আছে ফ্যাটি অ্যাসিডের সাথে এই স্টেরিফাইড হওয়ার একটা পটেনশিয়ালিটি আছে। এটার জন্য অ্যাকচুয়ালি মানে সত্যিকারেরই ফ্যাটি অ্যাসিডের সাথে স্টেরিফিকেশন তৈরি করেছে, অথবা এর একটা পটেনশিয়ালিটি আছে। একটু প্রবলেম আছে সাউন্ডে, তাই তো, কিন্তু হাউ ক্যান I fix it? I don't know how to fix it because অন্যদিনও আমি এভাবে ক্লাস নিয়েছি, একটু প্রবলেম ম্যাম। সাউন্ড ক্লিয়ার, ইফাত আমান বলেছে সাউন্ড ক্লিয়ার ম্যাম। না ক্লিয়ার ম্যাম, সাউন্ড ক্লিয়ার ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে, এখন তোমার সাউন্ড ক্লিয়ার, তাহলে আমি প্রসিড করি আগাই। আচ্ছা দেখো, এই পরের ছবিটা দেখলে তোমাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো যেগুলো যেগুলো হলুদ কালার, এগুলো সবই হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তার মানে প্রত্যেকটা লিপিডের সাথে ফ্যাটি অ্যাসিডের কোনো না কোনো ভাবে যোগাযোগ আছে। কিছু আছে নন লিপিড পার্ট, আর বাকি কিছু আছে নন ফ্যাটি অ্যাসিড পার্ট, বাকিটা কোনো না কোনো ভাবে দেখো ফ্যাটি অ্যাসিডের সাথে অ্যাটাচড আছে। এই কারণে আমি বলেছিলাম যে এগুলো যেগুলো হলুদ পার্ট, এইগুলো সব অল আর ফ্যাটি অ্যাসিড। তাহলে সেই জন্য বলা হয় যে হুইচ আর অ্যাকচুয়ালি or potentially related to fatty acid। ঠিক আছে ম্যাম, ওকে ওকে ম্যাম, তাহলে আগাই ম্যাম। এখন দেখো, ব্লুস একজন সায়েন্টিস্ট, উনি কতগুলো ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে যে লিপিড হতে গেলে আমাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে। তো লিপিড হতে গেলে যে ক্রাইটেরিয়া গুলো লাগবে সেটা আমরা অলরেডি বলে ফেলেছি যে রিলেটিভলি ইনসলিবল ইন ওয়াটার। আচ্ছা, আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে নিই, সেটা হচ্ছে যে তোমরা বলার সময় অবশ্যই এই জিনিসটা বলবা যে এটা কিন্তু আসলে টোটালি ইনসলিবল না, টোটালি ইনসলিবল ইন ওয়াটার না। কতগুলো লিপিড আছে যেগুলোকে আমরা বলে থাকি অ্যাম্ফিপ্যাথিক লিপিড। এটা অ্যাম্ফিপ্যাথিক লিপিড নিয়ে তোমাদেরকে আমি একটু পরে পড়াবো। দেখবা যে তার দুইটা পার্ট আছে, একটা পার্ট হচ্ছে পোলার আর একটা পার্ট হচ্ছে নন পোলার। নন পোলার মানে হচ্ছে ইনসলিবল, আর যেটা পোলার সেই পার্টটা হচ্ছে সলিবল। ফর এক্সাম্পল ফসফোলিপিড। ফ্যাটি অ্যাসিডেরও এরকম একটা পার্ট আছে যেখানে কার্বক্সিলিক গ্রুপ লাগানো আছে, কার্বক্সিলিক গ্রুপটা হচ্ছে পোলার গ্রুপ। ওই জন্য আমরা বলে থাকি রিলেটিভলি ইনসলিবল ইন ওয়াটার। আর মানে একদম টোটাল যে ইনসলিবল তা বলতে পারবো না, বাট রিলেটিভলি কম্পারেটিভলি তুমি যদি এটার সাথে কম্পেয়ার করো তাহলে দেখা যাবে রিলেটিভলি। তুমি যদি কার্বোহাইড্রেট, প্রোটিন এগুলোর সাথে কম্পেয়ার করো তাহলে বুঝতে পারবা যে এটা রিলেটিভলি ইনসলিবল ইন ওয়াটার। কেন ইনসলিবল ইন ওয়াটার সেটাও আমি পরে তোমাদেরকে বুঝাই দিই। এটা এগুলো বলা হয়ে গেছে, এইগুলোই ছিল হচ্ছে যে তার এই মানে বোর্স ক্রাইটেরিয়া অনুযায়ী একটা লিপিড হইতে গেলে একটা কম্পাউন্ড সে যদি লিপিড হিসেবে তাকে দাবি করতে চায় যে আমি লিপিড গ্রুপে, আমি লিপিড ফ্যামিলির ভিতরে ইনক্লুডেড হতে চাচ্ছি, তাহলে তাকে কি করতে হবে, অ্যাটলিস্ট তার এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করতে হবে। এটা হচ্ছে মূল কথা।
এখন চলে আসো বায়োমেডিকেল ইম্পর্টেন্স। আচ্ছা, এই বায়োমেডিকেল ইম্পর্টেন্স আমরা যখনই পড়তে যাব তখনই প্রথম জিনিসটাই মনে রাখবা তোমরা। এই ছবিটার কথা তোমাদের মনে আছে কিনা, ছবিটা আমি তোমাদেরকে যখন কার্বোহাইড্রেট পড়িয়েছি তখনও দেখিয়েছি, কার্বোহাইড্রেট ডাইজেশন যখন পড়িয়েছি তখনও দেখিয়েছি। এই ছবিটা একদম মনের খাতায় গেঁথে নাও। ছবিটা মনের খাতায় গেঁথে নাও এই কারণে যে আমরা যে খাবার খাই আর কিসের জন্য খাবারটা খাই, তো আমাদের প্রত্যেকদিন যে ক্যালোরির একটা ডিমান্ড আছে, সেই ক্যালোরি ডিমান্ডটা ফুলফিল করার জন্য। যারা এমইউএমসি 5 ব্যাচের আছো তারা জানো যে রিসেন্টলি তোমরা ফুড নিউট্রিশন করে আসছো, তোমরা জানো যে আমাদের প্রত্যেকদিন মেইন যে আমাদের ক্যালোরি ডিমান্ড সেটা হচ্ছে ফর বিএমআর, এরপরে আছে হচ্ছে এসডিএ মানে স্পেসিফিক ডায়নামিক অ্যাকশন অফ ফুড, তারপরে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা আমরা কমাতে বাড়াতে পারি, বাট বিএমএ কিন্তু মোটামুটি ফিক্স থাকবে। সরি, বিএমএ বলতেছি, বিএমআর। বিএমআর মানে হচ্ছে বেজাল মেটাবলিক রেট, মানে বেজাল মেটাবলিক রেট হচ্ছে তোমার বেজাল কন্ডিশনে থাকলেও তোমার বডির কিছু ক্যালোরি এক্সপেন্ডিচার হবে, তো সেই এক্সপেন্ডিচারটা তো তোমাকে সাপ্লাই দিতে হবে, তাই তো? তো সেই সাপ্লাই আমরা কিসের মাধ্যমে দিই হচ্ছে খাবারের মাধ্যমে। তো খাবারের কোন ধরনের খাবার থেকে আমরা কত পার্সেন্ট এই ক্যালোরি ডিমান্ড মিট আপ করি, তো যেহেতু এটা কিন্তু আসলে ভ্যারি করে ফ্রম কান্ট্রি টু কান্ট্রি, ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল, তারপরে অ্যাকর্ডিং টু পার্সন চয়েস, এগুলোর উপরে ডিপেন্ড করে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে 55 থেকে 75% আমরা আমাদের এই যে ক্যালোরি ডিমান্ড এটা ফুলফিল করি হচ্ছে কার্ব থেকে। তার কারণ কি, কার্বোহাইড্রেট যে খাবারগুলোর দাম একটু কম, কার্বোহাইড্রেট খাবার দাম কম। সবচেয়ে বেশি দামি হচ্ছে মাঝেরটা প্রোটিন। প্রোটিন কিন্তু সবাই অ্যাফোর্ড করতেও পারে না, এবং এর চেয়েও বেশি দামি হচ্ছে অয়েল, তেল। তো সে যদিও তেল মারা অনেক ইজি, বাট সত্যিকার তেল কিন্তু আসলে কস্টলি একটা আইটেম, তোমরা জানো কিনা। কিন্তু এখান থেকে কিন্তু আমরা 15 থেকে আমরা ধরে রাখবো যে 30%, আমি সবসময় এইভাবে মনে রাখতে বলি 60%, 30%, 10%। 60% আমরা পাই হচ্ছে কার্ব থেকে, বিকজ কার্ব হচ্ছে একটু কম্পারেটিভলি চিপ। তারপরে হচ্ছে আমরা 30% পাই হচ্ছে আমাদের লিপিড থেকে, আর 10% ক্যালোরি আমরা পাই প্রোটিন থেকে। আমরা প্রোটিন সবসময় এটাকে জমায় রাখতে চাই, এটাকে আমরা মেটাবলিক ফিউয়েল হিসেবে কখনোই ইউজ করতে চাই না। তাহলে আমরা প্রথমে গ্লুকোজ, তারপরে ফ্যাটি অ্যাসিডটাকে আমাদের মানে মেটাবলিক ফিউয়েল হিসেবে আমরা বেশিরভাগ ইউজ করে থাকি গ্লুকোজ, দেন হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তাহলে এবার বুঝতে পারলা যে কেন আমরা এই যে 30% এনার্জি আমরা ডায়েটারি লিপিড থেকে, আমরা এই 30% এনার্জি প্রতিদিন যে আমরা খাচ্ছি তার 30% এনার্জি আমরা পাচ্ছি হচ্ছে লিপিড থেকে। এটা ভ্যারি করে, তুমি যদি লিপিড কন্টেনিং খাবার বেশি খাও, কার্ব কন্টেনিং খাবার কম খাও, তাহলে তুমি লিপিড থেকে ক্যালোরি বেশি পাবা। আরেকটা জিনিস হচ্ছে যে দেখো যে আমরা কিন্তু লিপিড কন্টেনিং খাবার থেকে অক্সিডেশনের ফলে যে এনার্জিটা পাই, তোমরা এর আগে দেখেছো যে আমরা গ্লাইকোলাইটিক পাথওয়ে তোমাদেরকে পড়িয়েছি। তো আমাদের কি হয়, ফুডের অক্সিডেশন হয় আলটিমেটলি। তো আমাদের উদ্দেশ্য যে ফুডকে অক্সিডাইজ করে ওখান থেকে এনার্জি বের করে নিয়ে আসা। তো দেখা গেল যে আমরা যদি কার্বোহাইড্রেটকে অক্সিডাইজ করি, প্রোটিনকে অক্সিডাইজ করি, তাহলে আমরা যে এনার্জিটা পাই পার গ্রাম থেকে 4 কিলো ক্যালোরি, অন অ্যান অ্যাভারেজ পার গ্রাম থেকে 4 কিলো ক্যালোরি এনার্জি পাই। ইন কম্পারিজন টু কার্বোহাইড্রেটের সাথে যদি তুমি যদি ইন কম্পারিজন টু লিপিডের সাথে যদি কম্পেয়ার করো, লিপিড থেকে অনেক বেশি পাই, মোর দ্যান ডাবলেরও বেশি পাই, নিয়ারলি 9.1 কিলো ক্যালোরি পার গ্রাম। তোমরা বোধহয় এটা জানো যে আমরা পার গ্রাম লিপিড থেকে 9 কিলো ক্যালোরি এনার্জি পাই, তাই না? তোমরা এটা মনে হয় জানো। তাহলে তুমি যদি প্রোটিন এবং কার্ব এদের সাথে কম্পেয়ার করো, তাহলে আমরা অনেক বেশি এনার্জি পাই লিপিড থেকে। আর মেজর সোর্স অফ স্টোরড এনার্জি, তোমরা হয়তো জানো যে আমরা গ্লুকোজ, প্রোটিনকে তো আসলে আমরা এনার্জি স্টোর হিসেবে কোথাও নিয়ে রাখতেই পারি না, কারণ প্রোটিন থেকে অনেক বেশি অনেক ফাংশন করতে হয়। আমরা অন্যান্য সবকিছু মানে আমার বডির বিভিন্ন স্ট্রাকচার বা আমার অনেক কাজ করে, যে ট্রান্সপোর্টেশন, তারপরে এই যে ইমিউনিটি দেওয়া, ইমিউনোগ্লোবিন, এগুলো যে সমস্ত কাজ করে, আমরা প্রোটিন থেকে সবসময় চেষ্টা করি ওই জিনিসগুলো বানাতে। ওটাকে দিয়ে আমরা খুব একটা মানে কি বলা যায় যে মেটাবলিক ফিউয়েল হিসেবে ইউজ করে ওখান থেকে এনার্জি জেনারেট খুব একটা করি না। ওই যে 10% বা লেস দেন 10% এরকম ইউজ করি। তো এখন আমরা কি করব, আমরা কার্বকে জমা করে রাখতে পারি একটা গ্লাইকোজেন হিসাবে, আর একটা রাখতে পারি লিপিডকে। তো তোমরা হয়তো জানো যে আমাদের বডির দুইটা জায়গায় আমরা এই কার্বোহাইড্রেটকে জমা করে রাখতে পারি, একটা হচ্ছে লিভারে আর একটা হচ্ছে কোথায়, মাসেলে। তো এই লিভারেরও লিমিটেশন আছে, সর্বোচ্চ আমরা 500 গ্রাম রাখতে পারি, আর সরি, লিভারে সর্বোচ্চ 100 গ্রাম রাখতে পারি, আর মাসেলে রাখতে পারি সর্বোচ্চ 500 গ্রাম, আমরা যদি গ্লাইকোজেন হিসেবে জমা করতে চাই। অন দ্য আদার হ্যান্ড তুমি যদি চিন্তা করো
তোমার বডির এনর্মাস ক্যাপাসিটি আছে, তুমি কি করে রাখতে পারবা, এই ট্রায়াসাইল গ্লিসারল হিসেবে তুমি এডিপোস টিস্যুতে নিয়ে জমা করে রাখতে পারবা। আলটিমেটলি তুমি যদি কার্বোহাইড্রেট বেশি খাও, that will be converted into fat and it will deposited within the adipose tissue and you will be fatty and fatty, you will be growing fatty. Ultimately তুমি কি হবা, একটা মানে সবাই তোমাকে দেখে বলবো আচ্ছা you are getting fat, you are getting fat, something like that. তো আমার বডির এরকম মানে এনর্মাস ক্যাপাসিটি আছে যে ফ্যাটকে আমরা এইভাবে জমা করে রাখতে পারি। এরপরে তোমরা জানো যে আমাদের বায়োলজিক্যাল মেমব্রেন, যেটা বায়োলজিক্যাল মেমব্রেনের ইম্পর্টেন্ট মানে পার্ট কিন্তু তৈরি হয় লিপিড দিয়ে, লিপিড বাইলেয়ার দিয়ে। আমি একটু পরে তোমাদেরকে ছবি দেখাচ্ছি, তাহলে এই ছবিটা দেখো। সেটা হচ্ছে যে এই যে বায়োলজিক্যাল মেমব্রেনে তোমরা দেখলেই বুঝতে পারবা যে বায়োলজিক্যাল মেমব্রেনে একটা হচ্ছে যে বায়োলজিক্যাল মেমব্রেনটা আসলে কি করে। বায়োলজিক্যাল মেমব্রেন একটা সেলকে এক্সট্রা সেলুলার ফ্লুইড, আমরা জানি সেলের ভিতরের পার্টটাকে আমরা বলি ইন্টারসেলুলার ফ্লুইড বা ইন্টারসেলুলার স্পেস, আর বাইরের অংশটা হচ্ছে এক্সট্রা সেলুলার স্পেস। তাহলে এক্সট্রা সেলুলার স্পেস, ইন্টারসেলুলার স্পেস, এই দুটার মাঝে যে ব্যারিকেডটা তৈরি করে, সেটা কে তৈরি করে? সেটা তৈরি করে কিন্তু এই বায়োলজিক্যাল মেমব্রেন। এবং এই বায়োলজিক্যাল মেমব্রেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টই হচ্ছে তোমার এই যে ফসফোলিপিড, যেটা দিয়ে এই লিপিড বাইলেয়ারটা তৈরি হয়। তাহলে কি হলো, এই লিপিড বাইলেয়ারটা তৈরি হয়েছে। একটু আগেই কে যেন একটা জিজ্ঞাসা করতেছিল যে কার্বোহাইড্রেট কেন এই বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করতে পারবে না। কার্বোহাইড্রেট বায়োলজিক্যাল মেমব্রেন এই জন্যই ক্রস করতে পারবে না বিকজ দেখো এই যে লিপিড বাইলেয়ারটা যে তৈরি হয়েছে, বাইরের দিকটা কি, বাইরের দিকটা পোলার হেড, বাইরের দিকটা হাইড্রোফিলিক, আবার ভিতরের দিকটা হাইড্রোফিলিক। কারণ কি, বাইরের এনভায়রনমেন্টটাতেও ওয়াটার আছে, আবার ইন্ট্রাসেলুলারলি ওয়াটার আছে। তাহলে এই দুইটা এনভায়রনমেন্টে তো ওকে বেঁচে থাকতে হবে, ওকে সার্ভাইভ করতে হবে সেলটাকে। তাহলে ও সার্ভাইভ করার জন্য কিন্তু ও নিজেকে মডিফাই করে ফেলছে। বাইরের দিকেও একটা হাইড্রোফিলিক ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আসছে, ভিতর দিকেও একটা হাইড্রোফিলিক ক্যারেক্টারিস্টিক্স নিয়ে এসছে। কিন্তু মাঝের অংশটা দেখো, এই মাঝের অংশটার দিকে খেয়াল করলেই বুঝতে পারবে এটা হচ্ছে নন পোলার বা হাইড্রোফোবিক। তোমরা তো জানো হাইড্রোফোবিয়া মানে হচ্ছে ভয় পাওয়া, তাহলে হাইড্রোফোবিক মানে হচ্ছে কি যে ওয়াটারকে ভয় পায়। আর হাইড্রোফিলিক মানে হচ্ছে লাভ করা। হাইড্রোফিলিক মানে যে ওয়াটারকে লাভ করে, ওয়াটার লাভিং। বাইরের দিকেও হাইড্রোফিলিক, ভিতরের দিকেও হাইড্রোফিলিক, মাঝখানের অংশটা হচ্ছে হাইড্রোফোবিক। এখন আমার গ্লুকোজটা হচ্ছে হাইড্রোফিলিক। তো এই হাইড্রোফিলিক এইটুকু না হয় আসলো, এই পরের অংশ তো সে আর ক্রস করতে পারবে না, ওই জন্য তার একটা ট্রান্সপোর্ট প্রোটিন লাগে। সেই ট্রান্সপোর্ট প্রোটিনের কাঁধে ভর করে সে এই মেমব্রেনটা ক্রস করে। তাহলে এখন বুঝলা যে লিপিড কত বড় মানে বডিতে কত কাজ করতেছে। এছাড়াও দেখো আমাদের বডির যে থার্মাল ইনসুলেটর, সেটা কি, যে তোমার বডির ভিতরে আমরা তোমাদেরকে যখন অবশ্যই এমইউসি 5 ব্যাচে তোমরা অলরেডি করে ফেলছো যে আমাদের বডিতে যখন আমরা এনার্জি অক্সিডেশন করি, অক্সিডেশনের মাধ্যমে আমরা কি তৈরি করি, এটিপি তৈরি করি। 40% হচ্ছে এটিপি তৈরি করি, আর 60% আমরা হিট প্রোডাকশন করি। সেই হিটটা কিসের জন্য? হিটটা হচ্ছে আমাদের বডি টেম্পারেচার মেনটেন করার জন্য। এখন তুমি বডির ভিতরে বডি টেম্পারেচার মেনটেন করার পরে সেটা তো বের হয়ে চলে যাবে, মানে এনভায়রনমেন্টে বের হয়ে চলে যাবে। তাহলে এই বের হতে না দেওয়ার জন্য কে কাজ করে? এই যে আমার সেলের উপরে দিয়ে যে একটা মেমব্রেন লেয়ার আছে, এটা তো একটা আছে, এখানে তো একটা বায়োলজিক্যাল মেমব্রেন আছে। ইন অ্যাডিশন টু দ্যাট আমাদের এখানে কিন্তু একটা কোলেস্টেরলের লেয়ার থাকে, তোমরা জানো কিনা। সেটা কি করে, সেটা আমার ভিতর থেকে নাম্বার 1 ওয়াটার বের হতে দেয় না, আরেকটা হচ্ছে যে তোমার এই বডির টেম্পারেচারটা বের হতে দেয় না। বাইরে হঠাৎ করে অনেক ঠান্ডা অনেক গরম, তারপরেও দেখা যায় যে তুমি কিন্তু তোমার বডি কিন্তু সবসময় 37 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারটা মেনটেন করতেছে। এটা কেন মেনটেন করতে পারতেছে? ডিউ টু লিপিড। এই লিপিডই কিন্তু এটা মেনটেন করতে আমাকে হেল্প করতেছে। আরেকটা জিনিস হচ্ছে ইলেকট্রিক ইনসুলেটর হিসেবে কাজ করে। তোমরা হয়তো দেখছো যে মাইলিন শীট নার্ভের যে একজনের যে মাইলিন শীটটা থাকে, সেই মাইলিন শীটটা কিন্তু তৈরি করে হচ্ছে লিপিড দিয়ে কিন্তু মাইলিন শীটটা তৈরি হয়। অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা বিভিন্ন ইন্টারনাল অর্গান যারা অ্যানাটমি পড়েছো দেখেছো যে বিশেষ করে কিডনির অ্যারাউন্ডে কিন্তু একটা ফ্যাট মানে ফ্যাটের একটা কুশনের মতো থাকে। তা না হলে কি হতো, হঠাৎ করে পিছন থেকে কেউ তোমাকে ঘুষি মারলে এসে সরাসরি কিডনিতে লাগতো, ইনজুরি হয়ে যেতে পারতো। তাহলে এটা একটা বিশাল বড় প্রোটেক্টিভ রোল প্লে করতেছে। আমি জাস্ট তোমাদেরকে এটা দেখানোর জন্য যে দেখো এই যে মাইলিন শীট, তোমরা তো ফার্স্ট ইয়ারে পড়ো, তোমরা অ্যানাটমিতে এগুলো পড়তেছো একজন জেনারেল। এই যে এটা যে মাইলিন শীট, এটা মাইলিন শীট ইজ কম্পোজড অফ লিপিড। আর এই যে আমি একটু এই মাছের ছবি দেখাইছি, যে এই মাছও তো একটা কি, এটা তো
মানে লিভিং অর্গানিজম, তাই না? লিভিং অর্গানিজম তার মানে ওর বডির ভিতরে 37 ডিগ্রি সেলসিয়াস সব সময় কি করতে হবে, 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেইনটেইন করতে হবে। সেটা সে কিভাবে মেইনটেইন করতেছে? বাইরে দেখো 0 ডিগ্রি, অথচ সে এভাবে কেন? কারণ ওর ওর বডিতে একটা যে তিমি মাছটা দেখছো না, থিক লেয়ার অফ ফ্যাট থাকে। এই থিক লেয়ার অফ ফ্যাটটাই কিন্তু আসলে কি করে, একটা ইনসুলেটর হিসেবে কাজ করে, যে কারণে বডির টেম্পারেচার বাইরেও আসতে দেয় না, আবার বাইরে থেকে টেম্পারেচার ভিতরে ঢুকতে দেয় না। এছাড়াও অনেক বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স আছে, আমি সবগুলো নিয়ে আসলে এত ডিটেলস আমি কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আমি বেটার হবে যে তোমাদেরকে এই এগুলো তো দিয়ে দেবো, স্লাইড গুলো দিয়ে দিব, যে একটু এক্সপ্লেন করে যায়। যেমন তোমরা জানো যে বাইল সল্ট আসে কোথা থেকে? বাইল সল্ট হচ্ছে আসে কোলেস্টেরল থেকে। কোলেস্টেরল ইজ দ্য লিপিড। তাহলে বাইল সল্ট যদি না থাকে তাহলে আমি কি করতে পারবো না? আমি আমার ফ্যাট ডাইজেশনও করতে পারবো না, অ্যাবজর্পশনও করতে পারবো না। তোমরা জানো যে যাদের অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে, অবস্ট্রাকটিভ জন্ডিস হলে কি হয়, বাইলটা ইন্টেস্টাইনে আসতে পারে না। বাইল যখন ইন্টেস্টাইনে আসতে পারে না, তখন আমার ফ্যাট লিপিড ডাইজেশনও হতে পারে না, অ্যাবজর্পশনও হতে পারে না। এখন এই লিপিড ডাইজেশন এবং অ্যাবজর্পশনের সাথে তোমার ফ্যাট সলিউবল ভিটামিন গুলোরও অ্যাবজর্পশন ডিপেন্ড করে। এই কারণে দেখা যায় ফ্যাট সলিউবল ভিটামিন গুলো তখন আর তোমার বডিতে অ্যাবজর্পশন হতে পারে না। আলটিমেটলি কি হয়, ফ্যাট সলিউবল ভিটামিন গুলোর ডেফিসিয়েন্সির জন্য যে সমস্ত ডিজিজ গুলো, সেই সমস্ত ডিজিজে সেই মানুষটা ভুগতে থাকে। এছাড়াও আমার বডির যে লোকাল হরমোন বলে পরিচিত প্রোস্টাগ্ল্যান্ডিন, এছাড়া এই যে আমরা, আমি একটা মেয়ে, আরেকজন একটা ছেলে, এই যে ছেলে এবং মেয়ে আমাদের যে স্টেরয়েড হরমোন যেগুলো, ইস্ট্রোজেন প্রজেস্টেরন, ইস্ট্রোজেনের জন্য তো আমি একটা মেয়ে, আর প্রজেস্টেরন থাকার কারণে একটা ছেলে। এই যে স্টেরয়েড হরমোন গুলো, অল স্টেরয়েড হরমোন আর বেসিক্যালি ডিরাইভড ফ্রম কোলেস্টেরল, কোলেস্টেরল থেকে আসে। তাহলে আমাদের বডি কত ইম্পর্টেন্ট কাজ করতেছে লিপিড, তোমরা এখন বুঝতে পারতেছো। এরপরে আমরা জানি যে আমার লিপিড গুলো আমরা একটু আগে জেনেছি যে এরা হচ্ছে কম্পারেটিভলি বা রিলেটিভলি ইনসলিবল ইন ওয়াটার বাট সলিবল ইন ফ্যাট সলভেন্ট। তাহলে যদি ইনসলিবল ইন ওয়াটার হয়, তাহলে আমার ব্লাড একটা ওয়াটারি মিডিয়াম, এটার ভিতর দিয়ে আমি লিপিডকে কিভাবে ট্রান্সপোর্ট করব? তখন আমরা কি করি, লাইপোপ্রোটিন বানাই ফেলি। এই লাইপোপ্রোটিন বানাই, এই লাইপোপ্রোটিনটাই আসলে একটা ক্যারিয়ার হিসেবে কাজ করে ফর ট্রান্সপোর্ট অফ লিপিড। লিপিড ট্রান্সপোর্টের ক্ষেত্রে এই লাইপোপ্রোটিন গুলো ক্যারিয়ার হিসেবে কাজ করে। আমি তোমাদেরকে লাইপোপ্রোটিনের জাস্ট একটা ছবি দেখাই, সেটা হচ্ছে দেখো একদম সেন্টারে যেগুলো থাকে অল আর হাইড্রোফোবিক, একদম হাইড্রোফোবিক, মানে ট্রাইএসাইল গ্লিসারল। ট্রাইএসাইল গ্লিসারলের এখানে কোনো পোলারিটি নাই, একটু পরে ছবিতে দেখাবো তখন বুঝবা যে ট্রাইএসাইল গ্লিসারলে কেন কোনো পোলারিটি থাকবে না। ট্রাইএসাইল গ্লিসারল, তারপরে কোলেস্টেরল এস্টার, এটা একদম সেন্টারে থাকবে। তোমরা সবসময় লাইপোপ্রোটিন স্ট্রাকচার কথা মনে রেখো যে ইটস আ গ্লোবিউলার স্ট্রাকচার, এবং এটার শেল এন্ড কোর টাইপের ক্যারেক্টারিস্টিক্স আছে। শেল মানে বাইরের আবরণ, আর কোর মানে একদম সেন্টারে যেটা থাকে। তো সেন্টারে সবসময় থাকবে কোনটা? সেন্টারে সবসময় থাকবে হচ্ছে হাইড্রোফোবিক, যে সমস্ত লিপিডগুলো একদম হাইড্রোফোবিক। অ্যাজ ফর এক্সাম্পল ট্রাইএসাইল গ্লিসারল, কোলেস্টেরল এস্টার, এরা একদম সেন্টারে থাকবে। দেন এর পরের লেয়ারে কি থাকবে? এর পরের লেয়ারে থাকবে হচ্ছে তোমার ফসফোলিপিড, তারপরে হচ্ছে আনস্টেরিফাইড কোলেস্টেরল। আনস্টেরিফাইড কোলেস্টেরল মানে যেটার সাথে এখনো ফ্যাটি অ্যাসিড লাগে নাই, তার একটা হাইড্রক্সিল গ্রুপ ফাঁকা আছে, তাহলে সে একটু কম্পারেটিভলি ওয়াটার সলিবল, রিলেটিভলি ওয়াটার সলিবল। আর একদম বাইরে যে যেটা থাকবে সেটার নাম হচ্ছে অ্যাপোপ্রোটিন। তো অনেকে আমাকে প্রশ্ন করেছিল, ম্যাডাম এটা কিভাবে আঁকাবো? এটা তোমরা জাস্ট একটা ডায়াগ্রামেটিক্যালি ছবিও যে কম্পাস দিয়ে গোল গোল আঁকাও না, তোমরা এরকম কম্পাস দিয়ে গোল গোল আঁকাবা, আঁকায় সেন্টারে দিয়ে দিবা ট্রাইএসাইল গ্লিসারল, আর হচ্ছে যে কোলেস্টেরল এস্টারকে একদম সেন্টারে দিবা, মিডিল লেয়ারে দিয়ে দিবা ফসফোলিপিড আর আনস্টেরিফাইড কোলেস্টেরল বা ফ্রি কোলেস্টেরল, আর একদম বাইরের লেয়ারে দিয়ে দিবা হচ্ছে অ্যাপোপ্রোটিন। তাহলে এইটা দিয়ে আলটিমেটলি কি করে ফেললো দেখো, যেগুলো খুবই হাইড্রোফোবিক ওগুলোকে মিডিলে নিয়ে ঢেকে ফেললো, আর বাইরের আবরণটা কি দিয়ে তৈরি করলো, বাইরের শেলটা কি দিয়ে তৈরি করলো, হাইড্রোফিলিক একটা জিনিস দিয়ে তৈরি করলো। গ্লাইকোপ্রোটিন কি ওয়াটার সলিউবল? গ্লাইকোপ্রোটিন মানে হচ্ছে, আচ্ছা বাবা শোনো, আচ্ছা আবিদ হাসান তাহমিদ, শোনো তুমি না এই কোশ্চেন গুলো আমাদের ওই বিয়েতে দাও, তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করবো। গ্লাইকোপ্রোটিন, প্রোটিন বেশি আছে, যেটা সবসময় মনে রেখো, যেটা হলো এই যে যেমন গ্লাইকোপ্রোটিন, প্রোটিওগ্লাইকেন যদি লেখা থাকতো তাহলে কোনটা বেশি থাকতো? গ্লুকোজ বেশি থাকতো। আর গ্লাইকোপ্রোটিন মানে এখানে যেটা পরের দিকে আছে সেটার পরিমাণ বেশি আছে, গ্লুকোজের পরিমাণ কম আছে। তাহলে গ্লাইকোপ্রোটিন অবশ্যই ওয়াটার সলিউবল, কারণ এখানে গ্লুকোজ আছে এবং প্রোটিন আছে। মোস্ট অফ দ্য প্রোটিন আর ওয়াটার সলিউবল। আবিদ হাসান তাহমিদ, তুমি কোশ্চেনটা করেছো এই জন্য ম্যাডামকে দেখানোর জন্য যে ম্যাডাম আই এম ভেরি মাচ প্রেজেন্ট হিয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে তোমরা অ্যাবসেন্ট থাকলেও খুব একটা অখুশি হতাম না, কারণ হলো যে আমি বুঝতে পারছি তোমরা এখন ঘুমাও। তোমরা যদি পরে ক্লাসগুলো দেখে নাও, দেখে নিয়ে এখান থেকে যদি আসলে তোমাদের জন্য কষ্ট করে ক্লাসগুলো নেওয়া, তোমরা থাকলে আমার খুব ভালো লাগে, বাট তোমরা যদি নাও থাকো কিছু তো করার নেই।
আমি জানি তোমাদের এই অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে, এই লম্বা একটা টাইম তোমরা ছুটি পেয়েছো, এই কারণে তোমরা অনেকেই অভ্যাস হয়ে গেছে যে রাত জেগে পড়ো, দিনে ঘুমায় থাকো। বিশেষ করে রমজান মাসে আমার একটা মেয়ে আছে, ওকেও আমি দেখি যে ও একদম সেহরি পর্যন্ত জেগে থাকে, সেহরিতে খেয়ে একবারে ফজরের নামাজ পড়ে তারপর সে ঘুমাতে যায়। এই কারণে হয়তো তোমাদের একটু কষ্ট হয়, বাট আমাদের ব্যাপারটা ডিফারেন্ট। আমাদেরকে তো রাত্রে ইফতারের পরে অনেক কাজ থাকে, এই কারণে আমি ইফতারের পরে বলেছিলাম যে ইফতারের পরে আমার পক্ষে ক্লাস নেওয়া সম্ভব না। ইফতারের পরে নাম্বার ওয়ান অনেক কাজ থাকে, তারপরে হচ্ছে যে এখন তারাবি কিছু এক্সট্রা নামাজ আছে, সেই জন্য আমি চেঞ্জ করে এই টাইমে নিয়েছি। তো তোমরা যারা যারা পারবা একটু কষ্ট করে অ্যাটেন্ড করো। থ্যাংক ইউ আবিদ, আবিদ হাসান তাহমিদ। আচ্ছা, এবার তো চলো আমরা এতক্ষণ ধরে লিপিডের এইসব ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বললাম, এবার আমরা একটু ক্লাসিফিকেশনে চলে যাই। আসলে আমি যেটা মনে মনে ভেবেছিলাম সেটা হলো যে আমি একটু র্যাপিডলি যাব, কিন্তু পরে আমি ভাবলাম যে জিনিসগুলো যদি তোমাদেরকে একটু এক্সপ্লেইন না করে দেই তাহলে তো আসলে এই ক্লাস নেওয়ার কোনো মানে হয় না। তো আমি আজকে একটু কম্পারেটিভলি ধীরে ধীরেই যাব। লিপিড আমি পুরোটা শেষ করতে পারবো না, রেখে দিব, সেটা আবার আমি বুধবারের ক্লাসে শেষ করে দিব। তো তোমরা জানো হয়তো যে আমরা প্রথমে 3 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সিম্পল লিপিড, কম্পাউন্ড লিপিড, আর একটা হচ্ছে ডিরাইভড লিপিড। আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে তোমাদেরকে পড়াবো। তো আমি প্রথমে আসলে সিম্পল লিপিড নিয়ে কথা বলবো। সিম্পল লিপিড হচ্ছে যে সিম্পল লিপিড ইজ ভেরি সিম্পল। এখানে মনে রেখো যে দুইটা জিনিস থাকবে এবং দুইটা জিনিসই লিপিড। একটা হচ্ছে এখানে কি থাকে, একটা হচ্ছে বেশিরভাগ সময় গ্লিসারল থাকে, গ্লিসারল এখানে ব্যাকবোন হিসেবে কাজ করে, আর তার সাথে লাগানো থাকে হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি তার মানে ফ্যাটি গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড এর কম্বিনেশনে যে জিনিসটা তৈরি হলো সেটা হচ্ছে সিম্পল লিপিড। তো এটা আবার সিম্পল লিপিড আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে ফ্যাট আর হচ্ছে ওয়াক্স। ওয়াক্স এর ক্ষেত্রে ডিফারেন্টটা কি, ডিফারেন্টে দেখা যায় যে ও ওয়াক্স হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড হিসেবে যেটা ইউজ করে সেটাও অনেক লং চেইন ফ্যাটি অ্যাসিড ইউজ করে, আবার ও অ্যালকোহল হিসাবে গ্লিসারলের পরিবর্তে অন্য একটা লং চেইন অ্যালকোহল ইউজ করে। তোমরা জানো কিনা গ্লিসারল কিন্তু একটা অ্যালকোহল। আর অ্যালকোহলের ডেফিনেশন কি, অ্যালকোহলের ডেফিনেশন হচ্ছে যে যদি হাইড্রক্সিল গ্রুপ থাকে কোন একটা কম্পাউন্ডের সাথে, আছে তোমরা মনে হয় জানো তাই না, কোন একটা কম্পাউন্ডের সাথে যদি হাইড্রক্সিল ফাংশনাল গ্রুপ থাকে এবং সেটা যদি কার্বনের সাথে লাগানো থাকে তাহলে সেটা হলো অ্যালকোহল। তাহলে সেই বিচারে গ্লিসারল একটা অ্যালকোহল, এটা হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ট্রাইহাইড্রিক অ্যালকোহল তোমরা একটু পরে আমি ছবি দেখাবো, দেখলে বুঝবা যেখানে 3টা হাইড্রক্সিল গ্রুপ থাকে কার্বনের সাথে লাগানো, তাহলে এটা হচ্ছে একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। আর ওয়াক্সের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে এইখানে যে অ্যালকোহলটা থাকে সেটা অনেক লম্বা চেইন একটা অ্যালকোহল, আর একটা হচ্ছে যে এর সাথে যে ফ্যাটি অ্যাসিডটা লাগানো থাকে সেটাও অনেক লং চেইন একটা ফ্যাটি অ্যাসিড। তার মানে সিম্পল লিপিড সেইগুলো যেখানে একটা একটা অ্যালকোহল থাকবে, সেটা সেই অ্যালকোহলটা গ্লিসারলও হতে পারে, অন্য একটা লং চেইন অ্যালকোহলও হতে পারে, তার সাথে ফ্যাটি অ্যাসিড লাগানো থাকবে, তাহলে সেটা হচ্ছে সিম্পল লিপিড। আর কম্পাউন্ড লিপিড নাম শুনে বোঝা যায় যে এই দুটো তো থাকবেই, তার সাথে ইন অ্যাডিশন টু দ্যাট অন্যান্য অন্যান্য কিছু আদার গ্রুপও থাকতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল যেমন সুগার থাকতে পারে, ফসফেট থাকতে পারে, মানে গ্লাইকোলিপিডে যেমন সুগার থাকে, ফসফোলিপিডে ফসফেট গ্রুপ থাকে। আর ডিরাইভড লিপিড সবসময় মনে রেখো যে এই যে আমরা সিম্পল লিপিড এবং কম্পাউন্ড লিপিড বা কমপ্লেক্স লিপিড করতে যে জিনিসগুলো পেলাম এগুলোকে তুমি হাইড্রোলাইসিস করো, ভাঙো, ভেঙে ফেলার পরে তুমি যে জিনিসগুলো পাবা অল দিজ আর ডিরাইভড লিপিড। তাহলে ডিরাইভড লিপিড সিম্পল লিপিডকে ভাঙো, যেমন ট্রাইসাইল গ্লিসারল, ট্রাইসাইল গ্লিসারলের ভিতরে কি আছে, একটা আছে হচ্ছে গ্লিসারল আর 3টা আছে ফ্যাটি অ্যাসিড। তাহলে ওটাকে তুমি যখন হাইড্রোলাইসিস করবা দুইটা জিনিস পেলা, একটা পেলা হচ্ছে গ্লিসারল আর একটা ফ্যাটি অ্যাসিড, এই সবগুলো হচ্ছে তোমার ডিরাইভড লিপিড। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এখন ফ্যাট এবং অয়েল এই দুটাই কিন্তু সিম্পল লিপিড। এখন এদের ভিতরে ডিফারেন্স প্রায় সময় তোমাদের এটা নিয়ে মনের ভিতরে ইয়ে লাগে, এটা এই দুইটা হচ্ছে আসলে সিম্পল লিপিড। এবং কেমিক্যালি যদি তুমি ধরো কোনো ডিফারেন্স নাই, কেমিক্যালি দুইটাই হচ্ছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। মানে একটা আমি পাশে তোমাদেরকে দেখাই দিয়েছি, ফ্যাটের পাশে দেখো গ্লিসারল, গ্লিসারলের সাথে 3টা ফ্যাটি অ্যাসিড লাগানো আছে, কারণ আমি জানি গ্লিসারল হচ্ছে একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল, মানে এখানে 3টা হাইড্রক্সিল গ্রুপ থাকবে। আচ্ছা, গ্লিসারলের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমি আরেকবার একটু এটা নিয়ে কথা বলি, কারণ তোমরা পরীক্ষাতে হর হামেশা এই জিনিসটা ভুল করো। যখন তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় ট্রাইঅ্যাসাইল গ্লিসারলে কয়টা গ্লিসারল থাকে কয়টা ফ্যাটি অ্যাসিড থাকে, এই জিনিসটা নিয়ে যে তোমরা কি পরিমাণ ভুল করো, এই জন্য আমি আরেকবার তোমাদেরকে এটা মনে করাই দিতে চাই। সেটা হচ্ছে ট্রাইঅ্যাসাইল, মনে রাখবা ট্রাইঅ্যাসাইল মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, অ্যাসাইল মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ট্রাইঅ্যাসাইল মানে 3টা ফ্যাটি অ্যাসিড আছে।
আর ট্রাইএসাইল গ্লিসারল, তো আমরা গ্লিসারলের কথা তো তিনটা বলি নাই, ট্রাইএসাইল বলেছি, তাই তো? ট্রাইএসাইল, তাহলে তিনটা অ্যাসাইল গ্রুপ আছে, তিনটা ফ্যাটি অ্যাসিড আছে, একটা গ্লিসারল। আর গ্লিসারলটা হচ্ছে একটা অ্যালকোহল, ট্রাইহাইড্রিক অ্যালকোহল, এখানে তিনটা হাইড্রক্সিল গ্রুপ থাকে। এখন চলো আমরা চলে যাই, দেখি ছবিগুলো দেখে বুঝতে পারবা তোমরা। দেখো এই যে যেটা ফ্যাট, ফ্যাট রুম টেম্পারেচারে কেন সলিড থাকে? ফ্যাট রুম টেম্পারেচারে সলিড থাকে এই কারণে যে গ্লিসারলের সাথে, দেখো গ্লিসারল এখানে ব্যাকবোন, গ্লিসারলের সাথে যে ফ্যাটি অ্যাসিড গুলো লাগানো আছে সবগুলো হচ্ছে কোন ধরনের? এটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানে এই যে উপরের এই ছবিটা দেখো, দেখলে বুঝবা যে কার্বন এবং হাইড্রোজেনের মাঝে মানে মানে সবগুলো কার্বন হাইড্রোজেন দিয়ে স্যাচুরেটেড হয়ে গেছে। দেয়ার ইজ নো ডাবল বন্ড ইন বিটুইন টু কার্বন, দুইটা কার্বনের মাঝে কোনো ডাবল বন্ড নাই। আর নিচের এই যে নিচের ফ্যাটি অ্যাসিডটা যদি তুমি দেখো তাহলে দেখো যেখানে একটা কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তার মানে আমাদের ফ্যাটের ভিতরে ফ্যাটও একটা ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, অয়েলও একটা ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। ডিফারেন্স এখানে যে এখানে ফ্যাটের ক্ষেত্রে গ্লিসারলের সাথে যে ফ্যাটি অ্যাসিড গুলো লেগে থাকে, অল ফ্যাটি অ্যাসিড আর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হওয়ার কারণে এর মেল্টিং পয়েন্ট অনেক হাই, মেল্টিং পয়েন্ট হাই হওয়ার কারণেই নরমাল রুম টেম্পারেচারে এটা কি হয়ে থাকে? নরমাল রুম টেম্পারেচারে এটা সলিড থাকে। আর অয়েলটা কি? অয়েলটা এখানে যেহেতু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, এই তিনোটাই থাকে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যেহেতু তিনোটাই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের চেহারা দেখলেই তোমরা বুঝবা একটা কি, মানে একটা কার্ভ, এরকম একটা একটা আরেকটার সাথে একটা রিপেল করার একটা টেন্ডেন্সি থাকে, একটা আরেকটার সাথে এরকম কার্ভ হয়ে থাকে। যেখানে কার্ভ হয়ে থাকে তার মানে কি একটা আরেকটা থেকে দূরে সরে যায়, দূরে সরে যায়, দূরে সরে যায় বলে এটা ফাঁকা 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 থাকে। এই জন্য এটার মেল্টিং পয়েন্ট কম এবং এটা নর্মাল রুম টেম্পারেচারে লিকুইড থাকে। তোমরা এটা ইজিলি পরীক্ষা করতে পারো তোমাদের বাসায়। তোমরা হচ্ছে যে বাটার নিবা একটা, আর একটা হচ্ছে যে এমনি নর্মাল যে অয়েল আমরা রান্না করি যে তেল, এটা নিবা। নিলে গ্লিসারল ম্যাম আরেকবার বুঝাই দেন, গ্লিসারল ম্যাম আরেকবার বুঝাই দেন। আচ্ছা, গ্লিসারলটা হচ্ছে একটা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ট্রাইহাইড্রিক অ্যালকোহল মানে হচ্ছে যে এখানে তিনটা হাইড্রক্সিল গ্রুপ আছে, তিনটা হাইড্রক্সিল গ্রুপ আছে। ট্রাইহাইড্রিক অ্যালকোহল, এই তিনটা হাইড্রক্সিল গ্রুপের সাথে দেখবা যে তিনটা ফ্যাটি অ্যাসিড এসে লাগবে, লেগে আলটিমেটলি যেটা তৈরি করবে সেটা হচ্ছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল বা ট্রাইগ্লিসারাইড। ওকে, যেটা দিস ইজ দ্য মোস্ট কমন ফর্ম অফ লিপিড। লিপিডের সবচেয়ে মোস্ট কমন ফর্মই হচ্ছে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। এবং আমরা যে খাই, খাবারে যে লিপিড নেই, মোর দেন 90% কিন্তু আমরা নেই এই ট্রাইঅ্যাসাইল গ্লিসারল হিসেবে। আচ্ছা মুবাশির আহমেদ শুভ্র, তোমার আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে যদি না হয় তাহলে আমি তোমাকে এক্সপ্লেন করে দিব, আমি তুমি কোশ্চেন করো, আমি আনসার দিয়ে দিব। আচ্ছা, ট্রাইঅ্যাসাইল গ্লিসারল দেখো, ট্রাইঅ্যাসাইল গ্লিসারল আমি অলরেডি বলে ফেলেছি। এখানে ব্যাকবোন হিসেবে থাকে, লেফট সাইডে খেয়াল করে দেখো, এখানে ব্যাকবোন CH2OH CH2OH CH2OH। দেখো এখানে এই যে তিনটা হাইড্রক্সিল গ্রুপ থাকে, তিনটা হাইড্রক্সিল গ্রুপের সাথে কি হয়? তিনটা হাইড্রক্সিল গ্রুপের সাথে তিনটা ফ্যাটি অ্যাসিড এসে লাগে। এখন একদম উপরে দেখো, এটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, কারণ কোনো কার্বন কার্বন ডাবল বন্ড নেই। পরেরটা কি? পরেরটা হচ্ছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, একটা ডাবল বন্ড আছে। একদম নিচেরটা দেখো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মানে অনেকগুলো হচ্ছে যে ডাবল বন্ড আছে। এখন আমার সাধারণত অয়েলে কি হয়? অয়েলে কিন্তু এই যে অয়েল এবং ফ্যাট আমি আগেই বলেছি যে দুইটাই কিন্তু ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, মানে একটা গ্লিসারলের সাথে তিনটা ফ্যাটি অ্যাসিড অ্যাটাচ থাকবে। কিন্তু অয়েলের ক্ষেত্রে যেটা হয়, অয়েলের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমটা হয়তো বা একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকলেও থাকতে পারে, কিন্তু পরের দুটো সবগুলোই হচ্ছে আইদার মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অথবা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যে কারণে এর মেল্টিং পয়েন্ট অনেক কম। আর এই তিনোটাতেই যদি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকতো তাহলে সেটা হয়ে যেত কি? হয়ে যেত ফ্যাট। আর যদি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, আইদার মোনো আনস্যাচুরেটেড অর পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকলে সেটা হয়ে যাবে হচ্ছে অয়েল। কিন্তু তুমি যদি কেমিক্যালি চিন্তা করো তাহলে কিন্তু কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে সেম, ট্রাইঅ্যাসাইল গ্লিসারল, দুইটাই কিন্তু ট্রাইঅ্যাসাইল গ্লিসারল। দুটাতেই একটা গ্লিসারল থাকবে, তিনটা ফ্যাটি অ্যাসিড থাকবে। এখন দেখো সিম্পল লিপিড, আমি বলেছিলাম যে একটা একটা করে আমি বর্ণনা করব। তো সিম্পল লিপিড কি? এই যে একটা অ্যালকোহল থাকবে, অ্যালকোহল হিসেবে গ্লিসারল, বেশিরভাগ ক্ষেত্রে গ্লিসারল অ্যালকোহল হিসেবে থাকে। এছাড়াও হায়ার মানে লং চেইন পলিহাইড্রিক অ্যালকোহল থাকতে পারে। গ্লিসারলটা হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল, মানে তিনটা হাইড্রক্সিল গ্রুপ আছে।
একটা পলিহাইড্রিক অ্যালকোহলের এক্সাম্পল আমি বলি, সেটা হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরলে দেখো যে একটা, যদিও এটা হচ্ছে রিং স্ট্রাকচার, অ্যালিফেটিক না, এটা হচ্ছে যে অ্যারোমেটিক স্ট্রাকচার, বাট এখানে একটা মাত্র হাইড্রোক্সিল গ্রুপ থাকে, কিন্তু এটা একটা লং চেইন, মানে কি বলা যায়, এটা হচ্ছে যে লং চেইন অ্যালকোহল, কারণ এখানে 20, এটা হচ্ছে 27 কার্বন কন্টেইনিং কম্পাউন্ড, তার মানে এটা অবশ্যই একটা লং চেইন একটা কম্পাউন্ড। এখানে 27 কার্বন যেহেতু আছে, তার মানে এটা হচ্ছে একটা লং চেইন অ্যালকোহল এবং মনোহাইড্রিক অ্যালকোহল, কারণ এখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে। তাহলে তুমি এখন খেয়াল করে দেখো যে যখন আমি এরকম ধরনের একটা লং চেন হচ্ছে যে ইয়ে দিয়ে লং, মানে আমার হচ্ছে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড, এরকম একটা লং চেন অ্যালকোহলের সাথে যদি আমি ফ্যাটি অ্যাসিড লাগাই দিই, তখন যেটা তৈরি হবে সেটাই কিন্তু ওয়াক্স। ওয়াক্সটাও একটা সিম্পল লিপিড, ট্রাইএসাইল গ্লিসারলটাও একটা সিম্পল লিপিড। তাহলে ওয়াক্সের ক্ষেত্রে ব্যাকবোন হিসেবে থাকবে কি, ওয়াক্সের ক্ষেত্রে ব্যাকবোন হিসেবে থাকবে এমন একটা অ্যালকোহল যেটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। আর আমার লিপ ফ্যাট অথবা অয়েলের ক্ষেত্রে অ্যালকোহল হিসেবে থাকবে হচ্ছে গ্লিসারল, যেটা হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এখানে 3টা হাইড্রক্সিল গ্রুপ থাকে। এবার আসো আমি এই সিম্পল লিপিড নিয়ে এখন কথাবার্তা বলবো। যেমন এই দেখুন ফ্যাটি অ্যাসিড, এটা তোমরা ছবি দেখলে বুঝতে পারবা যে ফ্যাটি অ্যাসিড, এই যে গ্লিসারলটা হচ্ছে ট্রাইহাইড্রিক অ্যালকোহল, এই যে দেখো 3টা অ্যালকোহল গ্রুপ আছে, আই মিন 3টা হাইড্রোক্সিল গ্রুপ আছে, OH OH CH2OH CH2OH CH2OH। এইটার সাথে তুমি R1 মানে একটা ফ্যাটি অ্যাসিড, R2 আরেকটা ফ্যাটি অ্যাসিড, R3 আরেকটা ফ্যাটি, 3টা ফ্যাটি অ্যাসিড এনে স্টেরিফিকেশন মানে কনডেনসেশন রিঅ্যাকশনের মাধ্যমে দেখে জোড়া লাগাই দিলা। যখনই এটা জোড়া লাগাই দিবা, এই যে এই হাইড্রোক্সিল গ্রুপ এই হাইড্রোক্সিল গ্রুপ মিলে এখান থেকে এই দুইটা মিলে একটা H2O ওয়াটার বের হয়ে চলে যাবে, যে তারপরে এই দেখো ও ও ও এভাবে করে এই রিঅ্যাকশনটা তৈরি হবে, স্টারিফিকেশনটা হবে। বলে কি হবে, দেখো এই 3টা ওয়াটার কিন্তু আমার বের হয়ে গেল, 3টা ওয়াটার মলিকুল বের হয়ে গেল। এটাকে কিন্তু আমরা নিউট্রাল ফ্যাট বলে থাকি। তোমাদের ভাইভাতে প্রায় জিজ্ঞাসা করে, জাস্ট বলো তো ট্রাইএসাইল গ্লিসারলকে কেন আমরা, মানে বা টিএজি কে কেন আমরা নিউট্রাল ফ্যাট বলে থাকি। নিউট্রাল ফ্যাট বলে থাকি এই কারণে, সেটা হলো যে এই রাইট সাইডের ট্রাইএসাইল গ্লিসারল হয়ে যাওয়ার পরে ছবিটার দিকে তোমরা খেয়াল করে দেখো যে আমার একটা কম্পাউন্ডের পোলারিটি বা ওয়াটার সলিউবল হতে গেলে কি থাকতে হবে, এরকম একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হবে। খেয়াল করে দেখো যে রাইট সাইডে এখানে কোনো হাইড্রোক্সিল গ্রুপ তো আর থাকলো না, কারণ এই হাইড্রোক্সিল গ্রুপ গুলো কিন্তু ইউজড আপ হয়ে গেল কোথায়, বন্ড ফর্মেশনে। যখন এই স্টার বন্ড ফর্মেশন করতে গেল, তখনই কিন্তু এই সমস্ত হাইড্রোক্সিল গ্রুপ গুলো দেখো ইউজড হয়ে গেল, ইউজড হয়ে কি হয়ে গেল, 3 মলিকুল অফ ওয়াটার হিসেবে বের হয়ে গেল। তাহলে আমার পোলারিটি নষ্ট হয়ে গেল, পোলারিটি নষ্ট হয়ে যাওয়া মানে এটা নিউট্রাল হয়ে যাওয়া, মানে এটা নন পোলার হয়ে গেল। এই জন্য এটাকে নিউট্রাল ফ্যাট বলা হয়, ট্রাইএসাইল গ্লিসারলটাকে নিউট্রাল ফ্যাট বলা হয়। ইয়েস, বিকজ ইট হ্যাজ নো চার্জ, কোনো চার্জ থাকলো না। চার্জ মানে হচ্ছে পোলারিটি, আইদার পজিটিভলি অথবা নেগেটিভলি চার্জ হতে হবে। তো কোনো পজিটিভ চার্জও থাকছে না, নেগেটিভ চার্জও থাকছে না, এই কারণে এটা নিউট্রাল হয়ে গেছে। ভেরি গুড তাহমিনা ফেরদৌস লিসা, থ্যাংক ইউ ফর ইওর আনসার। হাইড্রোলাইসিস দেখো আগের ছবিটা দেখো, আমরা যখন এটাকে করেছিলাম তখন আমি ওয়াটারটাকে বের করে দিয়েছিলাম। একইভাবে যখন তুমি হাইড্রোলাইসিস করবা, এই 3 মলিকুল অফ ওয়াটার যোগ করায় দাও, যে তুমি 3 মলিকুল অফ ওয়াটার যোগ করে দিবা, ও আগে কিন্তু আগের জায়গায় আবার ফিরে চলে আসবে, মানে কি ওই গ্লিসারলের জায়গায় দাঁড় হয়ে যাবে, আবার 3টা ফ্রি ফ্যাটি অ্যাসিড তুমি পেয়ে যাবে। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। এই যে আমি আমি বেশ কয়েকবার করে এই ছবিগুলো দেখিয়েছি। এই ছবি দেখানোর উদ্দেশ্য একটাই, সেটা হলো কি যে তোমরা এটা পরীক্ষাতে খুবই ভুল করো, তোমাদের যে কোনো কারণেই হোক, তোমার অনেক প্রবলেম শালা আতেল এসব কি লিখতেছো তোমরা, এগুলো করো না, এখানে ক্লাস করতে বসে এসব লিখবা না, ঠিক আছে? এটা আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা সাইফুর রহমান, নো ফ্রি হাইড্রোক্সি গ্রুপ, ইয়েস ইউ আর ভেরি ভেরি কারেক্ট। এটা যখন তোমরা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে আলোচনা করবা, তখন তোমরা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করবা, বাট এখানে এই ধরনের মানে ক্লাস টাইমে এই ধরনের ল্যাঙ্গুয়েজ প্লিজ ইউজ করবা না আর কখনো। কাজ হচ্ছে যে এটা আমিও দেখি, অন্যরাও দেখে, তো অনেক টিচাররাও দেখে, এই জন্য এই ধরনের ল্যাঙ্গুয়েজ কখনো ইউজ করো না। আচ্ছা তাহলে দেখো, আমি এই জিনিসটা বারবার, তোমাদের মনে হতে পারে যে ম্যাডাম এই জিনিসটা এতবার করে করে কেন নিয়ে এসছে, এই জিনিসটা এতবার করে নিয়ে আসার উদ্দেশ্য এটাই যে এই ট্রাইসাইল গ্লিসারল তোমরা অনেক ভুল করো। তোমরা ট্রাইগ্লিসারাইডে কয়টা গ্লিসারল আছে, কয়টা ফ্যাটি অ্যাসিড আছে, এই জিনিসটা তোমরা বলতে পারো না।
তো আমি তোমাদের অলরেডি এটা মেনশন করে ফেলছি যে সেটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট, সবচেয়ে বেশি প্ল্যান্ট এবং অ্যানিমালের সবচেয়ে অ্যাবান্ডেন্ট যেটা আছে সেটা হচ্ছে ট্রাইসাইক্লিসারল বা টিএজি। এটা আমাদের ডায়েটের মেজর কম্পোনেন্ট। আমি আবার দেখিয়েছি যে এই তিনটা হলো যে গ্লিসারল, যেটা শুভ্র তুমি জানতে চাচ্ছিলা, মুবাশশির আহমেদ শুভ্র। এটা হচ্ছে যে এই যে দেখো, এটাকে আমরা ট্রাইহাইড্রিক অ্যালকোহল, গ্লিসারলটাকে ট্রাইহাইড্রিক অ্যালকোহল বলে থাকি, কারণ এই দেখো রাইট সাইডে খেয়াল করলে কার্বনের সাথে তিনটা হাইড্রক্সিল গ্রুপ লাগানো আছে। এখানে তুমি যদি এরকম পামিটিক অ্যাসিড, অলিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, এই সবগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ডিফারেন্ট কাইন্ড অফ ফ্যাটি অ্যাসিড। এদেরকে যখন তুমি এর সাথে লাগাই দিলা, 3 মলিকুল অফ ওয়াটার রিমুভ হয়ে যাওয়ার পরে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে ট্রাইএসাইল গ্লিসারল। আমরা কিন্তু সাধারণত আমাদের এই ফ্যাটি অ্যাসিড গুলোকে টিএজি হিসেবে জমা করে রাখি আমাদের বডিতে। কারণ দেখো, ফ্যাটি অ্যাসিড একটা ট্রাইএসাইল গ্লিসারল ভাঙলে তুমি মাত্র একটা গ্লিসারল পাও, কিন্তু ফ্যাটি অ্যাসিড পাও অনেকগুলো, তিনটা। তাহলে দুইটা তিনটা এরকম ভেঙে দেখো যে তোমার ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। যখনই তুমি হাইড্রোলাইসিস করবে ফ্যাটি অ্যাসিডের পরিমাণ অনেক বেশি। আমার বডি কি করে, আমার বডি এগুলোকে নিজে আলটিমেটলি টিএজি হিসেবে জমা রাখে, ট্রাইএসাইল গ্লিসারল হিসেবে জমা রাখে। কারণ ট্রাইএসাইল গ্লিসারল হিসেবে জমা রাখাটা অনেক ইজি। একটা আমি একটু পর তোমাদেরকে একটা ছবিতে দেখাচ্ছি, সেটা হলো যে এই এডিপোসাইটের ভিতরে সাধারণত দেখা যায় এটা ড্রপলেট হয়ে এরকম কোলেস করে মানে একটা আরেকটার সাথে লাগে লেগে একটা বিশাল বড় ড্রপলেট তৈরি করে ফেলে। এবং এটা নিয়ারলি অ্যানহাইড্রাস মানে তো ওই যে আমরা তো ওয়াটার মলিকুল সব তো বের করে দিলাম তিনটা করে, যখনই এক একটা করে ট্রাইএসাইল গ্লিসারল বানাচ্ছি, খেয়াল করে দেখো 3 মলিকুল অফ ওয়াটার আমাদের ওখান থেকে বের হয়ে যাচ্ছে। সেটা সব ওয়াটার বের করে দিলে ওটা কিন্তু অ্যানহাইড্রাস হয়ে যাচ্ছে, মানে পানি শূন্য হয়ে যাচ্ছে। এবং এটা তোমাদের দেখবে, তোমরা যখন যারা অলরেডি প্রপ দিবা তারা তো তোমরা পড়ছো, বডি ফ্লুইড পড়ছো না? তো বডি ফ্লুইডে আমরা একটা প্রশ্ন তোমাদের প্রায় করে থাকি না, যে আমাদের বডিতে কতটুকু ফ্লুইড আছে। তো তোমরা বলে থাকো যে আমাদের বডি ওয়েটের 60%। তো কাদের ক্ষেত্রে সেটা 60%? অ্যাডাল্ট মেল 70 কেজি, অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে এটা হচ্ছে যে 60%। ফিমেল, হোয়াট অ্যাবাউট ফিমেলের ক্ষেত্রে এটা কি? ফিমেলের ক্ষেত্রে কিন্তু লেস দ্যান 60%, 55%। হ্যাঁ, তো কারণ কি? কারণ হচ্ছে যে ফিমেল বডিতে আমরা জানি যে ফিমেল বডিতে ফ্যাটের পরিমাণ বেশি থাকে। ফ্যাট মানে হচ্ছে টিএজি হিসেবে জমা থাকে। টিএজি হিসেবে যেহেতু জমা থাকে, এই এক্সপ্লানেশনটা এখান থেকে শিখে যাও, কারণ তোমাদের এটা ভাইবাতে জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, তোমাদেরকে দেখা যাচ্ছে না নাকি? কোনো রেসপন্স নাই, কারোর কাছ থেকে কোনো রেসপন্স নাই নাকি? আমি তোমাদেরকে এটা বলেছি যে সেজন্য তোমরা সব রেসপন্স করা বাদ দিয়ে দিয়েছো? তোমরা ভালো ভালো কমেন্ট করো, তোমাদের ফ্রেন্ডদেরকে এনকারেজ করো, বা কোশ্চেন থাকলে কোশ্চেন করো, কিন্তু এই যে এইসব হাবিজাবি কথা বলো না। আচ্ছা, পরেরটাতে চলে যাই, পরের ইয়েটাতে চলে যাই। দেখো তোমরা, সেটা হচ্ছে যে ট্রাইএসাইল গ্লিসারল সাধারণত এডিপোস টিস্যু গুলোতে ট্রাইএসাইল গ্লিসারল এইভাবে, যে আমি বললাম যে অল্প অল্প করে টিএজি ফর্মেশন করে করে একটা বিশাল বড় ট্রাইএসাইল গ্লিসারল একটা ড্রপলেট হয়ে যায়। দেখো, এর সাইটোপ্লাজমের মোটামুটি পুরো জায়গাটাই কিন্তু দখল করে ফেলছে ট্রাইএসাইল গ্লিসারল। তার মানে আমাদের বডিতে যদি এরকম আলটিমেটলি ফ্যাট অ্যাকুমুলেট হতে থাকে, তখন কি হয়? আমরা আস্তে আস্তে কেন ফ্যাটি হয়ে যেতে থাকি, আমরা কেন মোটা হতে থাকি? বিকজ এটা সব এরকম ভাবে অ্যাকুমুলেটেড হতে থাকে। হ্যাঁ, তোমার বডিতে অ্যাকুমুলেটেড হতে থাকে। এখন আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হলো যে এই ট্রাইসাইল গ্লিসারল হিসেবে তো আমার বডিতে জমা থাকে। এই যে রিসেন্টলি যে আমাদের নামটা কি আমি ভুলে গেলাম, এত রিনাউন্ড, এত মানে যে কিটো ডায়েটের কথা নিয়ে বলছে, তাসনিম আমাকে একটু মনে মনে করা দাও। সেটা কিন্তু ওনার একটা ইয়ে দেখলাম, লাইভ ক্লাস দেখলাম। তো উনি যে সবসময় বলে না যে আপনারা কার্ব কম নেবেন, কার্ব কেন কম খেতে বলো, এই ছবিটার ভিতরে এক্সপ্লানেশন আছে যে তুমি যদি ফ্যাটি হও, অলরেডি তোমার বডিতে এরকম ট্রাইসাইল গ্লিসারাইড হিসেবে প্রচুর ফ্যাট জমা আছে। যখন তুমি না খেয়ে থাকবা, মানে কার্ব কম নিবা, তখন কি কার্বের সাথে ইনসুলিনের একটা রিলেশনশিপ আছে। তো তুমি যখনই কার্বোহাইড্রেট খাবা, তখনই কি হবে? তোমার ইনসুলিন চলে আসবে। ইনসুলিন আসলে কি করবে? ও শুধু জমা করতে চাইবে। আর এই হরমোন সেন্সিটিভ যে লাইপেজটা আছে, ওটাকে ইনহিবিট করে রাখবে। ইনহিবিট করে রাখলে তোমার বডিতে যে এই ফ্যাট যে ডিপোট যেটা আছে, এই ফ্যাট ডিপো থেকে ফ্যাট আর ভাঙতে চাইবে না। কিন্তু যখনই তুমি ইনসুলিনটাকে দমাই দিবা, ইনসুলিনটাকে আর আসতে দিবা না, কার্ব কম দিলে ইনসুলিন আর আসতে পারবে না। জাহাঙ্গীর স্যার, ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নামটা কিছুতে মনে করতে পারছিলাম না। হ্যাঁ, তো এইটা দেখো, উনি যখন তাহলে লেকচার দিবে, এখন তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবা যে কেন মানুষকে কার্ব কম নিতে বলতেছে। কার্ব কম নিতে বলতেছে এই জন্য, যখনই তুমি কার্ব কম নিবা, তখন স্বাভাবিকভাবে তোমার গ্লুকোজ আসবে না। গ্লুকোজ না আসলে ইনসুলিন আসবে না। ইনসুলিন না আসলে তাহলে এই হরমোন সেনসিটিভ লাইপেজ যেটা ইনহিবিটেড হয়েছিল, ও তখন কি হয়ে যাবে? স্টিমুলেটেড হয়ে যাবে। স্টিমুলেট হয়ে যাবে মানে তখন ব্লাডে অন্যান্য হরমোনরা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। আমরা জানি যে ইনসুলিন একমাত্র হরমোন
ওর কারণে অ্যানাবলিক হরমোন, অন্যরা সবাই হচ্ছে ক্যাটাবলিক হরমোন, ওরা সবসময় ভাঙতে চায় আর ইনসুলিন খালি জমা করতে চায়, ব্যাংকে টাকা জমা করতে। কিছু মানুষ আছে না দেখো যে অনেক টাকা পয়সা আছে তারপরেও বেশি একটা খরচ করতে চায় না, কিপটা আমরা যাকে বলি কিপটা, নিয়ে নিয়ে ব্যাংকে জমা করে। তো ইনসুলিন ওরকম টাইপের, ওর খালি নিয়ে নিয়ে জমা করে। আর যখন ইনসুলিন না থাকবে তখনই সাথে সাথে কি করবে, অন্য হরমোন গুলো অ্যাক্টিভেটেড হয়ে যাবে, ওরা হরমোন সেন্সিটিভ লাইপেজকে স্টিমুলেট করবে। তখন দেখো ভেঙে যাবে। ভেঙে কি হবে, ওই যে আমরা বলছিলাম হাইড্রোলাইসিস করলে দুইটা জিনিস পাবো, ফ্যাটি অ্যাসিড, তিনটা ফ্যাটি অ্যাসিড পাচ্ছি, একটা গ্লিসারল পাচ্ছি। এই গ্লিসারল তুমি লিভারে নিয়ে যে আইদার গ্লুকোনিওজেনেটিক পাথওয়ের মাধ্যমে গ্লুকোজ বানায় ফেলতে পারবা, তাহলে তোমার আর এক্সট্রা করে গ্লুকোজ খাওয়ার দরকার নাই, কারণ তুমি তো গ্লুকোজ বানায় ফেলতেছো গ্লুকোনিওজেন এই গ্লিসারল পার্ট দিয়ে। অথবা তুমি গ্লাইকোলাইটিক পাথওয়েতে ঢুকায় দাও, দিয়ে ওখান থেকে তুমি আবার কি এনার্জি প্রডিউস করতে পারতেছো। আর এদিকে এই যে ফ্রি ফ্যাটি অ্যাসিড যেটা, সেটা চলে যাবে ব্লাডের মাধ্যমে বিভিন্ন জায়গায় চলে যাবে, শুধুমাত্র আরবিসি এবং ব্রেনকে হচ্ছে যে সে আরবিসি এবং ব্রেনকে শুধুমাত্র সে এটিপি প্রোডাকশন করতে হেল্প করতে পারবে না, কারণ আরবিসি এবং ব্রেন ব্রেন তো নিতে পারে না হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ারের জন্য ফ্যাটি অ্যাসিডকে মেটাবলিক ফিউয়েল হিসেবে নিতে পারে না। আরবিসি নিতে পারে না কারণ আরবিসি তে মাইটোকন্ড্রিয়া নাই, ওখানে কোনো অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয় না। এই কারণে এই ফ্যাটি অ্যাসিডটা মেটাবলিক ফিউয়েল হিসেবে শুধু আরবিসি এবং ব্রেনে কাজ করতে পারবে না, বাকি সমস্ত অর্গানিক কাজ করতে পারবে। তাহলে এই যে এতগুলো ফ্রি ফ্যাটি অ্যাসিড তুমি পেয়ে যাবা, তো তোমার কি এনার্জির কোনো অভাব হবে? কোনো অভাব হবে না, তুমি এদের দিয়ে কাজ করাও, এদের দিয়ে তখন ওয়ার্ক করাও। আর এই যে গ্লিসারল, যেটা একটা একটা করে গ্লিসারল পাচ্ছ, ওকে তুমি লিভারে পাঠিয়ে দাও, ওই গ্লুকোনিওজেনেসিস বানাতে থাকবে, গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে গ্লুকোজ বানায় ফেলবে। ওই গ্লুকোজ দিয়ে তুমি তোমার টিসিএস সাইকেলকে ইজিলি রান করাতে পারবা। মানে যেটা বলা হয় যে একটা বেজাল গ্লুকোজ তো লাগে, সেই বেজাল গ্লুকোজ কি প্রডিউস করে? অক্সালো অ্যাসিটেট প্রডিউস করে, কারণ অক্সালো অ্যাসিটেট যদি না থাকে তাহলে টিসিএস সাইকেল রান করতে পারবে না। তো তুমি সেই অক্সালো অ্যাসিটেট কোথা থেকে দিবা? এই যে গ্লিসারল থেকে তুমি গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে গ্লুকোজ বানায় ফেলো, তাহলেই তো তোমার প্রবলেম সলভ হয়ে গেল। এখন দেখো এই যে ফ্যাটি অ্যাসিডের ট্রাইসাইক্লিসল ভেঙে আমরা গ্লিসারল ফ্যাটি অ্যাসিড দুটো পাই, এইটা লিভারে যে দুই দিকেই যেতে পারে, গ্লাইকোলাইটিক পাথওয়েতে যে পাইরুভেট বানায় ফেলতে পারে, অথবা গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে গ্লুকোজ বানায় ফেলতে পারে। আর আদার টিস্যুতে যে কি হবে, এই ফ্যাটি অ্যাসিড যে বেটা অক্সিডেশনের মাধ্যমে তোমাকে এনার্জি প্রডিউস করবে। তো আমি যখন এই লিপিড মেটাবলিজম পড়াবো না, তখন এই বেটা অক্সিডেশন ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটাবলিক পাথওয়ে ফর ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, এই বেটা অক্সিডেশনটা আমি তোমাদেরকে তখন ডিটেইলসে পড়াবো। এখন সেদিনের একটা কোশ্চেন আসছিল যে আমরা যখন গ্লুকোজের ইন্টারমিডিয়ারি মেটাবলিজম, হ্যাঁ ইন্টারমিডিয়ারি মেটাবলিজম অফ গ্লুকোজ, যেটা তাসনিম তাসনিম যদি থাকো তাহলে তুমি একটু শুনে নাও, যে ইন্টারমিডিয়ারি মেটাবলিজম অফ গ্লুকোজ যখন আমরা বলবো তখন আমরা লাইপোজেনেসিস বলবো কিনা? হ্যাঁ লাইপোজেনেসিস আমরা বলবো, কিন্তু লাইপোজেনেসিস বলবো সবার শেষে। আমরা প্রথমে শুরু করব হচ্ছে যে there is some anabolic fat, there is some catabolic fat, মানে ইন্টারমিডিয়ারি মেটাবলিজম অফ গ্লুকোজের ইন্টারমিডিয়েট মেটাবলিজম অফ গ্লুকোজ কোথা থেকে স্টার্ট করলো? গ্লুকোজ ডাইজেশন অ্যাবজর্পশন হয়ে ব্লাডে এসে সেলের এন্ট্রি কর, আপন এন্ট্রি ইনটু দ্য সেল, সেলে এন্ট্রি করার পর থেকে তার যে অ্যানাবলিক ফেট হবে অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাটাবলিক ফেট হবে, আপ টু টিসিএস সাইকেল, টিসিএস সাইকেল পর্যন্ত যা কিছু অ্যাক্টিভিটিস হবে এইটুকুকে আমরা বলেছি ইন্টারমিডিয়েট মেটাবলিজম অফ গ্লুকোজ। তো গ্লুকোজ কি অ্যানাবলিক পাথওয়ে যেতে পারে, ক্যাটাবলিক? অ্যানাবলিকের ভিতরে প্রথমেই বলবা গ্লাইকোজেনেসিস, কারণ যখন তুমি খাইছো তোমার বডিতে অনেক গ্লুকোজ, তখন প্রথম আগে কি করবে, ওই লিভার তো চাইবে যে তার ওইখানে যতটুকু জমা, আমি এখন হঠাৎ করে অনেকগুলো টাকা পেয়ে গেছি, তো কি করবো, আমি তো আগে আমার যেটুকু প্রয়োজন সেইটুকু আগে জমা করব। তো আমার প্রয়োজনটা মিট আপ হয়ে গেছে, তখন আমার আর দরকার নাই। তো আমি আমার যেটুকু প্রয়োজন লিভার ও গ্লাইকোজেন হিসেবে জমা করলো, মাসেলে যেটুকু সে রাখতে পারে ম্যাক্সিমাম ক্যাপাসিটি জমা করলো, করার পর বাকিটা তখন কি করবে? বাকিটা তো তখন তার ব্যাংকে পাঠাইতে হবে, তাছাড়া উপায় নাই। তো এই ক্ষেত্রেও তাই, তো ব্যাংকে পাঠাই দিবে, মানে ওই এডিপোজ টিস্যুতে পাঠাই দিবে। তাই লাস্টে যে তোমরা লাইপোজেনেসিস বলবা, তাহলে প্রথমে তোমরা বলবা গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, লাস্টে যে লাইপোজেনেসিস। কারণ এই যে এক্সেস অ্যামাউন্ট গ্লুকোজ যে তুমি খেয়ে ফেলছো, এটা কিন্তু তোমার বডির কোথাও স্টোর করতে হবে, সেটা কোথায়? সেটা তো তুমি লিভারে আর মাসলে তো আর পারতেছো না, আর ওদের একটা ক্যাপাসিটি আছে, এতটুকুই তোমার রাখা যাবে, বাকিটা তোমাকে অবশ্যই এডিপোজ টিস্যুতে জমা করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে অ্যাজ ফ্যাট। তো তোমরা এটা এই ছবিটা দেখো যে আমরা এই যে গ্লুকোজ থেকে যদি আমি ডাইহাইড্রোক্সি অ্যাসিটাম ফসফেট এইদিকে যাই, তাহলে আমি কি বানায় ফেলবো? গ্লিসারল বানায় ফেলতে পারবো। আর যদি আমি গ্লিসারলডিহাইড 3 ফসফেট এইদিকে যাই, তাহলে তখন আমি দেখো যে পাইরুভেট বানায় টিসিএস সাইকেল ঘুরায়ে আমি পরের ছবিটাতে দেখাচ্ছি যে গ্লুকোজ ভিতরে গেল, এই লিভার সেলের ভিতরে যে অ্যাসিটাইল হয়ে মনে করো ওই গ্লাইকোলাইটিক পাথওয়েতে কিছু চলে যাবে, গ্লাইকোলাইটিক পাথওয়েতে যায় কি করবে, তোমার এই যে পামিটেড মানে ফ্যাটি অ্যাসিড বানাবে। আর এডিপোজ টিস্যুতে কি করবে? এডিপোজ টিস্যুতে গ্লুকোজ গ্লাইকোলাইটিক পাথওয়েতে যে সে
ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট এবং গ্লিসারল ফসফেট তৈরি করবে। এই গ্লিসারল ফসফেটের সাথে তুমি যদি ফ্যাটি অ্যাসিড 3টা ফ্যাটি অ্যাসিড লাগায় দাও, আলটিমেটলি ওটা কি হয়ে যাবে, ট্রাইসাইলগ্লিসারল হয়ে যাবে। ট্রাইসাইলগ্লিসারল হয়ে তোমার বডিতে সে জমা থাকবে। সিম্পল লিপিডের ভিতরে আমরা আরেকটা বলেছিলাম, সেটা হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড যখন লং চেইন মনোহাইড্রিক অ্যালকোহলের সাথে কম্বাইন হয় সেটা হয়ে যায় তখন কি, সেটা হয়ে যায় ওয়াক্স, সেটার নাম ওয়াক্স। যেমন এক্সাম্পল হিসেবে এই যে রেটিনল এস্টার একটা ওয়াক্স, কোলেস্টেরল এস্টার একটা ওয়াক্স, ভিটামিন ডি এস্টার একটা ওয়াক্স। এরপর আসো কমপ্লেক্স লিপিড। আমি কমপ্লেক্স লিপিডটা বলেই শেষ করে দিব। কমপ্লেক্স লিপিড আমি বলেছিলাম যে সবসময় মনে রেখো যে একটা অ্যালকোহল তো থাকবে, অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড এই দুইটা তো থাকবেই, তার সাথে একটা নন লিপিড সাবস্টেন্সও থাকবে। অ্যাজ ফর এক্সাম্পল যদি ফসফেট থাকে ফসফোলিপিড, গ্লুকোজ থাকলে গ্লাইকোলিপিড, সালফেট থাকলে সালফোলিপিড, অ্যামাইনো অ্যাসিড থাকলে অ্যামাইনোলিপিড, আর লাইপোপ্রোটিন তো একটা স্ট্রাকচার তোমাদেরকে দেখালাম। লাইপোপ্রোটিন ইটসেলফ ইজ আ কমপ্লেক্স। এখন বেসিক স্ট্রাকচার কি, ফসফোলিপিডের বেসিক স্ট্রাকচার আমি আসলে এই ফসফোলিপিডটা বলে শেষ করে দিব আজকের মতো। এইটার সম্পর্কে যদি আমি তোমাদের ফসফোলিপিড সম্পর্কে পড়াতে যাই তাহলে এটার জন্য একটা টোটাল ক্লাস লাগে। তো আমার কাছে মনে হয়েছে আমি অনেক চিন্তা ভাবনা করে অনেক কাজ শর্ট করে নিয়ে এসেছি যে তোমাদের তো আসলে এত লাগবে না, তোমাদের পরীক্ষার জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকুই আমি আজকে এখানে আনার চেষ্টা করেছি। তোমরা জানো যে বেসিক স্ট্রাকচার অফ ফসফোলিপিড কি। এই যে এটা এই রাইট সাইডের ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে আমাদের যে মেমব্রেন, আমাদের যে বায়োলজিক্যাল মেমব্রেন, এটা কিন্তু দুইটা হেড থাকে, একটা হচ্ছে কি পোলার হেড, একটা নন পোলার হেড। যেটা হচ্ছে হাইড্রোফিলিক সেটা বাইরের দিকে থাকে, যেটা হাইড্রোফোবিক সেটা সেন্টারে থাকে। এইভাবে তো ওরিয়েন্ট করা থাকে। দেখো এই ছবিটা দেখলেই বুঝতে পারবা যে কেন এই যে যেটা হচ্ছে যে টেইলের মতো দেখতে, যে হাইড্রোফোবিক টেইল যেটা, সেইটা কিন্তু আসলে কি এইগুলো সব কিন্তু ফ্যাটি অ্যাসিড, এগুলো ফ্যাটি অ্যাসিড। তার মানে আসলে এখানে ব্যাকবোন ছিল গ্লিসারল, গ্লিসারলের হচ্ছে হাইড্রোক্সি মানে নাম্বার 1 কার্বন, নাম্বার 2 কার্বন, এই দুটার সাথে তোমার লাগানো থাকলো ফ্যাটি অ্যাসিড। আর হচ্ছে যে নাম্বার 3 যে কার্বন, সেইটার সাথে দেখো একটা ফসফেট গ্রুপ অ্যাড হয়েছে। এই ফসফেট গ্রুপ অ্যাড হবে, তার সাথে আর মানে অন্য যে কোনো গ্রুপ অ্যাড হতে পারে, বলে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে ফসফেট। টিএজি এর সাথে ওর ডিফারেন্সটা কোথায়? টিএজি তে দেখো তিনোটাতেই কি আছে, ফ্যাটি অ্যাসিড লাগানো আছে। আর ফসফোলিপিডে 3 নাম্বার কার্বনে যে একটা ফসফেট গ্রুপ থাকবে ইনস্টেড অফ ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের পরিবর্তে একটা ফসফেট গ্রুপ লাগানো থাকবে। এখন আমরা এই ফসফোলিপিডটাকে সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে গ্লিসারোফসফোলিপিড আর একটা হচ্ছে স্ফিঙ্গোফসফোলিপিড। তোমাদের এই যে বললাম যে এইগুলো সম্পর্কে জানতে গেলে অনেক জানতে হয়, তো এত কিছু জানতে হবে না, শুধু এই দুইটা জানো। একটা হচ্ছে গ্লিসারোফসফোলিপিড, নাম শুনেই কিন্তু বোঝা যায় এখানে ব্যাকবোন হিসেবে থাকবে হচ্ছে গ্লিসারল। আর গ্লিসারল ইউজুয়ালি গ্লিসারল কামস ফ্রম গ্লুকোজ। আমি তোমাদেরকে একটু আগের ছবিতেই দেখা পেলাম গ্লিসারল কোথা থেকে আসে, গ্লুকোজ থেকে। গ্লুকোজের গ্লাইকোলাইটিক পাথওয়ের একটা স্টেজে যাওয়ার পরে ওইটা থেকে আমরা গ্লিসারল বানাতে ফেলতে পারি। আর স্ফিঙ্গোফসফোলিপিড আরেকটা যেখানে স্ফিঙ্গোসাইন কোথা থেকে আসে, সেরিন এবং পামিটেট। পামিটেট হচ্ছে একটা পামিটিক অ্যাসিড, এটা হচ্ছে একটা তোমার ফ্যাটি অ্যাসিড। এই স্ফিঙ্গো যদি তোমার ব্যাকবোন গ্লিসারলের পরিবর্তে স্ফিঙ্গোসাইন থাকে তাহলে সেটার নাম হবে স্ফিঙ্গোফসফোলিপিড। মনে রাখা খুব সোজা, একটা হচ্ছে গ্লিসারোফসফোলিপিড, এখানে ব্যাকবোন থাকবে গ্লিসারল। স্ফিঙ্গোফসফোলিপিড, এখানে ব্যাকবোন থাকবে হচ্ছে স্ফিঙ্গোসাইন। এই দুইটাই কিন্তু আসলে স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ দ্য সেল মেমব্রেন। তো এই ফসফোলিপিড আমি বলে ফেলেছি অলরেডি, আমরা জানি যে ফসফোলিপিড হচ্ছে, এগুলো বইয়ের ভাষা, বই এইভাবে লেখা ছিল, আমি জাস্ট উঠে উঠে নিয়ে আসছি। তো বই এরকম ভাবে ছিল, এটা হচ্ছে যে ফসফোলিপিড একটা কমপ্লেক্স লিপিড। এইখানে তো তোমার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থাকবে, ইন অ্যাডিশন টু দ্যাট এটার সাথে ফসফরিক অ্যাসিড থাকে, তার সাথে নাইট্রোজেন আসবে, অ্যালকোহল, অনেক কিছুই থাকতে পারে। তো বেসিক্যালি দুইটা, একটা গ্লিসারোফসফোলিপিড আর একটা হচ্ছে স্ফিঙ্গোফসফোলিপিড। ওই ওই জিনিসগুলো বারবার, সাধারণত গ্লিসারল ফসফোলিপিডে কি কি থাকে, ফসফেট গ্রুপ থাকে এবং মানে দুইটা ফ্যাটি অ্যাসিড থাকে, একটা ফসফেট গ্রুপ আর অ্যালকোহল অ্যামাইন। আমি ছবি দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই যে গ্লিসারোফসফোলিপিডের ছবি দেখো। এই যে ব্যাকবোন হিসেবে গ্লিসারল আছে, আমরা জানি যে গ্লিসারলে 3টা হাইড্রক্সিল গ্রুপ থাকে, তাহলে প্রথম 2টা হাইড্রক্সিল গ্রুপে ফ্যাটি অ্যাসিড লাগানো আছে, লাস্টের হাইড্রক্সিল গ্রুপের সাথে এসে দেখো একটা ফসফেট গ্রুপ লাগানো আছে। ইন অ্যাডিশন টু দ্যাট এখানে অ্যামাইনো অ্যালকোহলও থাকতে পারে, আদার কোনো সাবস্টেন্সও থাকতে পারে। এখানে যেমন দেখো এটা একটা গ্লিসারোফসফোলিপিড, এখানে কি আছে, এখানে ব্যাকবোন হিসেবে আছে হচ্ছে কি গ্লিসারল। গ্লিসারল আছে, এই যে 1 2 তে আছে হচ্ছে ফ্যাটি অ্যাসিড চেইন লাগানো আছে, থার্ড নাম্বারে যে ফসফেট লাগানো আছে। ফসফেটের সাথে ওইখানে যেমন অ্যামাইনো সুগার ছিল, এখানে এসে কি পেলাম আমরা, কোলিন থাকলো। যদি কোনো এরকম গ্লিসারোফসফোলিপিড পাই যার ফসফেট গ্রুপের সাথে কোলিন লাগানো আছে, সেটাকে আমরা বলে থাকি লেসিথিন।
এরপর আরেকটা আমরা কি করেছিলাম, স্ফিঙ্গোফসফোলিপিড, যেটার ব্যাকবোন, এই যে দেখো যে স্ফিঙ্গোসাইন হচ্ছে এখানে ব্যাকবোন, এবং এটার হচ্ছে যে আসলে দুইটা হাইড্রক্সিল গ্রুপ থাকে, স্ফিঙ্গোসাইনে দুইটা হাইড্রক্সিল গ্রুপ থাকে। তো একটা হাইড্রক্সিল গ্রুপে লাগানো থাকে ফ্যাটি অ্যাসিড, আরেকটা হাইড্রক্সিল গ্রুপে ফসফেট গ্রুপ, তার সাথে কোলিন বা আদার অন্য গ্রুপও লাগানো থাকতে পারে। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স অফ ফসফোলিপিড। আমি বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স অফ ফসফোলিপিড গুলো জাস্ট একটা ঝলক তোমাদেরকে দেখাই দিয়ে যাই, তোমরা দেখে নিও, যেখানে যেটা নিয়ে তোমাদের সমস্যা হয় সেটা নিয়ে তোমরা কোশ্চেন করো। কারণ কার্ব না খেলে নরেন এবং প্রবলেম হবে, না খেলে নরেন, নরেনের প্রবলেম, নরেন মানে কি বুঝলাম না, কার্ব না খেলে নরেনের অন্য প্রবলেম, নরেন কি? আমাকে তুমি একটু ভালো করে কোশ্চেনটা করো আদনান হামিম, তুমি একটু ভালো করে কোশ্চেনটা করো আদনান হামিম। আমি এটা বুঝতে পারি না, কার্ব না খেলে নরেনের কোনো প্রবলেম হবে মানে কি? ম্যাডাম কার্বোহাইড্রেট ফ্যাট বার্ন করে, তাহলে কিটো ডায়েটে তাহলে কার্বোহাইড্রেট ইনহিবিট করে কি দাওয়াল হয় মানে কি? দাওয়াল হয় মানে কি? আমি বুঝতে পারিনি। তো বর্ষণ তুমি একটুখানি ইয়ে করো, আমাকে ভালো করে কোশ্চেনটা ভালো করে একটু করো, ঠিক আছে? আমি এটা ঠিক বুঝতে পারলাম না, একই সাথে থাকে নাকি এদের ভিন্ন ভিন্ন জায়গায় পাওয়া যায় ম্যাম? না, একই জায়গায় থাকতে পারে। যেমন হচ্ছে যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট অফ সেল মেমব্রেনই হচ্ছে তোমার এই যে গ্লিসারোফসফোলিপিড আর স্ফিঙ্গোফসফোলিপিড। আমি অলরেডি তোমাদের বলে ফেলেছি যে গ্লিসারোফসফোলিপিড, স্ফিঙ্গোফসফোলিপিড। তবে স্ফিঙ্গোফসফোলিপিড গুলো সাধারণত নার্ভাস টিস্যু গুলোতে বেশি থাকে, আর গ্লিসারোফসফোলিপিড হচ্ছে যে আদার সেল গুলোতে বেশি থাকে। নার্ভাস টিস্যু গুলোতে তুমি দেখবে যে স্ফিঙ্গোসাইন এই ক্যাটাগরি বেশি। এটা হচ্ছে সেল টু সেল ভ্যারিয়েশন আছে, বাট মোটামুটি সেল মেমব্রেনে এই গ্লিসারোফসফোলিপিড স্ফিঙ্গোফসফোলিপিড থাকে। নরেন না ম্যাম, ও বুঝাইছে ব্রেন। ও ব্রেন, হ্যাঁ ব্রেন তো ওই যে তুমি ইয়ে কার্ব যদি না খাও তাহলে আমি তো বলে দিয়েছি যে আমরা কি করব। আমি তো যখন হাইড্রোলাইসিস করতেছি তখন দুইটা কম্পোনেন্ট পাচ্ছি, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। আদনান হামিম ব্রেন, আচ্ছা আদনান হামিম শোনো, সেটা হচ্ছে যে আমি যখন হাইড্রোলাইসিস করব তখন তো দুইটা জিনিস পাচ্ছি, একটা হচ্ছে গ্লিসারল আর একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড দিয়ে তুমি সমস্ত জায়গায় হচ্ছে যে কাজগুলো করালা, ওরে দিয়ে তুমি মানে ওই কামলা খাটালা আর কি, কামলা খাটানো বুঝছো, মানে কাজ কাম গুলো করা আর কি, ঘরের ঘর ঝাড় দেওয়া মোছানো অন্যান্য সমস্ত টিস্যুতে পাঠাই দিলা। ব্রেন তো খুব একটা ডেলিকেট জিনিস, তো ওকে তো তোমার ভালো কিছু সাপ্লাই দিতে হবে, ও গ্লুকোজ ছাড়া নিবে না। তো ওর জন্য তুমি বাঁচায় রাখলে, এই গ্লিসারলকে বাঁচায় রাখলা, ওরে লিভারে পাচার করলা। লিভারে যাওয়ার পর ও কি করলো, গ্লুকোনিওজেনেটিক, সরি গ্লুকোনিওজেনেসিস, আমি আসলে তাড়াহুড়া করতেছি তো শেষ করতে হবে। গ্লুকোনিওজেনেসিস এই পাথওয়ের মাধ্যমে, তোমরা পড়েছো না গ্লুকোনিওজেনেসিস মানে সিনথেসিস অফ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স। তো এই যে তুমি যে গ্লিসারলটা পেলা, গ্লিসারল তো একটা নন কার্বোহাইড্রেট সোর্স, এখান থেকে ও কি করবে, ও গ্লুকোজ বানায় ফেলবে লিভারে। তো এই গ্লুকোজ বানালো ওইটা সে বাঁচায় রাখবে, বাঁচায় বাঁচিয়ে ব্রেনকে সাপ্লাই দিবে, আরবিসি কে সাপ্লাই দিবে, তো হয়ে গেল। এই জন্য যদি তুমি কিটো ডায়েট করো মানে ওয়েট কমানোর জন্য, তার মানে আদনান হামিম আমি তো তোমাকে চিনি, ইউ আর ইন কোয়াইট নর্মাল শেপ, তোমার দরকার নাই, দরকার তাদের যারা মোটা, যারা কমাতে চাচ্ছে তাদের জন্য। কারণ এই যে তুমি যদি কার্ব না কমাও তাহলে তো তুমি ইনসুলিনকে দমায় রাখতে পারবে না, আর ইনসুলিনকে যদি না দমায় রাখো তাহলে তো তোমার ওই যে ইয়ে হবে না, হাইড্রোলাইসিস, অ্যাডিপোজ টিস্যুতে হাইড্রোলাইসিস হবে না। কারণ ওই ওখানে যে একটা হরমোন আছে যেটার নাম হচ্ছে হরমোন সেনসিটিভ লাইপেজ, ওইটাকে অ্যাক্টিভেটেড করতে গেলে তোমার ইনসুলিনকে দমায় রাখতেই হবে। ইনসুলিন থাকলে ও বেটা আর কোনোভাবেই ওকে কাজ করতে দিবে না। তো চলো আমরা একটু জেনে নেই যে বায়োমেডিক্যাল ইম্পর্টেন্স কি কি আছে ফসফোলিপিডের। আমরা যে জানি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ বায়োলজিক্যাল মেমব্রেন। এরপরে এই যে অ্যারাকিডনিক অ্যাসিড যেটা আছে আমাদের এই বায়োলজিক্যাল মেমব্রেনে, ওই যে ফসফোলিপিডের একটা মানে আমি বলেছিলাম যে দুইটা কার্বনে ইয়ে লাগানো থাকে, হচ্ছে যে ফ্যাটি অ্যাসিড লাগানো থাকে, সেই ফ্যাটি অ্যাসিডের একটা ফ্যাটি অ্যাসিড সবসময় বেশিরভাগ সময় অ্যারাকিডনিক অ্যাসিড হবে, সেই অ্যারাকিডনিক অ্যাসিড থেকে আমরা ইকোসামার সিনথেসিস করি। এছাড়া আমরা ফসফোলিপিড, আমরা যে একটু আগেই লাইপোপ্রোটিনের যখন ফর্মেশন তখন আমি বলেছিলাম যে মিডিল লেয়ারে থাকে ফসফোলিপিড, তাহলে লাইপোপ্রোটিন তৈরি করতে গেলে আমাদের ফসফোলিপিড লাগবে। ডাইপামোটাইল লেসিথিন, ইটস আ কাইন্ড অফ ফসফোলিপিড। এটা আমাদের কোথায় থাকে, আমাদের লাংসে থাকে এবং এটা সারফেক্ট্যান্ট হিসেবে কাজ করে। তোমরা এটা হচ্ছে তোমাদের আজকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা আমি বেশি একটা লিখে নিয়ে আসি না এই কারণে যে এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, যে এটা কি করে আমাদের লাংসে যে সারফেক্টেন্ট হিসেবে কাজ করে, আমাদের এই যে লাংসে যে একটা কোলাপসিং টেন্ডেন্সি আছে এটাকে কিভাবে প্রিভেন্ট করে, এটাই আজকে তোমাদের হোমওয়ার্ক। অ্যাক্টস অ্যাজ সেকেন্ড মেসেঞ্জার ফর হরমোন, হরমোনের সেকেন্ড মেসেঞ্জার হিসেবে কাজ করে, এটাও তোমাদের আজকের একটা হোমওয়ার্ক থাকবে। এটা তোমরা একটু পড়ে আসবে, যারা বিশেষ করে প্রব দিচ্ছ তোমাদেরকে তো একটা সাথে একটা লিঙ্ক করে কোশ্চেন করা হবে, কেন এটা সেকেন্ড মেসেঞ্জার হিসেবে, কিভাবে সেকেন্ড মেসেঞ্জার হিসেবে এটা কাজ করে, ফার্স্ট মেসেঞ্জার তাহলে কে, ইত্যাদি ইত্যাদি তোমাদের কোশ্চেন থাকবে।
লাইপোট্রপিক ফ্যাক্টর হিসেবে কাজ করে। লাইপোট্রপিক ফ্যাক্টর মানে কি, যে সমস্ত ফ্যাক্টর লিপিড ডিপোজিশনকে প্রিভেন্ট করে তাদেরকে বলা হয় লাইপোট্রপিক ফ্যাক্টর। ফসফোলিপিড ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইপোট্রপিক ফ্যাক্টর। কারণ কি, কারণ হলো যে তোমার লিভারের ভিতরে যে ফ্যাটি অ্যাসিড গুলো তৈরি হয় ওইটাকে প্যাকেজ করে ভিএলডিএল মানে ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন বানায় লিভার থেকে বের করে ব্লাডে পাঠানোতে এই লাইপোপ্রোটিনের একটা বিশাল বড় রোল আছে। কারণ ওই লাইপোপ্রোটিন বানাতে গেলে তোমাকে ফসফোলিপিডের হেল্প নিতে হবে। তো ওইটা দিয়ে সে আলটিমেটলি লাইপোপ্রোটিন বানায় ব্লাডে ডিসপোজ করে দেয়। আর যদি এটা ডিসপোজ করতে না পারে তাহলে কি হবে, আলটিমেটলি লিভারে জমা হতে থাকবে, লিভারে জমা হয়েই কিন্তু ফ্যাটি লিভার তৈরি করবে। সলিবলাইজার হিসেবে কোলেস্টেরলের সলিবলাইজার হিসেবে কাজ করে এটা গল স্টোন প্রিভেন্ট করে। এটা আমার মনে হয় তোমরা বুঝবা। এই যে কিভাবে এটা, এই যে একটা মেমব্রেন আমাদের এই যে সেল মেমব্রেন, এটা তো একটা বিশাল বড় গেট। তা নাহলে তো যার ইচ্ছা হতো সেলের ভিতরে ঢুকতো, যার ইচ্ছা হতো সেল থেকে বাইর হয়ে চলে আসতো। কারণ কি, শুনো, যে সেলে আদনান হামিম বুঝতে পেরেছো বাবা? তো সেল তো একটা ডেলিকেট জিনিস। ওর তো যেখানে মনে করো ওখানে কারোর সাথে পার্সোনাল কনফ্লিক্ট, ওখানে ভালো লাগতেছে না, বললো যে ভাই আমি চাকরি ছেড়ে দিলাম, আমি এখন এখান থেকে বের হয়ে চলে যাবো। তো কোনো গেট নাই, ও তো বের হয়ে চলে যাবে, এখন তো যাওয়া যাবে না। ওখানে এত ইম্পর্টেন্ট অর্গানাইজ আছে সেলের ভিতরে, তোমরা জানো তাদের প্রত্যেকের কিছু কিছু কাজ আছে। এখন ওদেরকে একটা এরকম খাঁচার মতো তৈরি করে ওখানে আটকায় রাখা হয়েছে। সেই খাঁচাটাই হচ্ছে এই যে ফসফোলিপিড বাইলেয়ার। এই বাইলেয়ার দিয়ে ওদেরকে আটকায় রাখা হয়েছে। আটকায় যদি না রাখতাম তাহলে কি হইতো, ওরা যার যখন ইচ্ছা বের হয়ে আসতো, আর যার যখন ইচ্ছে সে ওই গেট দিয়ে ঢুকে পড়তো। আমি ওই যে বলেছি যে আমাদের মেমব্রেন ফসফোলিপিডের ভিতরে অ্যারাকিডোনিক অ্যাসিড থাকে, এখান থেকে কিন্তু আসলে আমরা ইকোসানয়েড গুলো তৈরি করি। তাহলে এটাও একটা বিশাল বড়। এই ফসফোলিপিডের আরো অনেকগুলো ফাংশন আছে, এটা আমি তোমাদেরকে এগুলো সাপ্লাই দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও। কারণ আমার টাইম কনস্ট্রেইনের কারণে। ম্যাম, ক্যান এলডিএল কজ গলস্টোন? নো, এলডিএল কান্ট কজ গলস্টোন। আচ্ছা, কিভাবে এই ফসফোলিপিড হচ্ছে যে লাইপোট্রপিক ফ্যাক্টর হিসেবে কাজ করে আমি তোমাদেরকে দেখাই দিয়েছি। যে এই যে বিভিন্ন জায়গা থেকে লিভারের ভিতরে মনে করো ফ্যাটি অ্যাসিড এসে জমা হচ্ছে, আবার লিভার নিজে তৈরিও করতে পারতেছে, সেইগুলোকে তো আলটিমেটলি বাইরে বের করে দিতে হবে। বাইরে যদি না বের করে দিতে পারে তাহলে কি হবে, লিভারের ভিতরে জমা হয়ে থাকবে, লিভারের ভিতরে জমা হয়ে কিন্তু ফ্যাটি লিভার তৈরি হবে। তো সেইটা প্রিভেন্ট করতে পারে কে, সেইটা প্রিভেন্ট করতে পারে তোমার এই ফসফোলিপিড। ফসফোলিপিড এই যে ভিএলডিএল যখন তৈরি করে তখন সে একটা সলিবলাইজিং মানে ওই যে মিডল লেয়ার এসে অ্যামফিপ্যাথিক লিপিড হিসেবে থেকে ওটাকে বের করে দিতে হেল্প করে। এই জন্য এটাকে লাইপোট্রপিক ফ্যাক্টর বলা হচ্ছে। তো আমি আজকে এখানেই শেষ করে দিতে চাচ্ছি। আমি একটু চাই যে তোমরা একটু থিঙ্ক করে করে পড়ো, মানে জাস্ট গতানুগতিক মুখস্থ না করে জাস্ট একটু থিঙ্ক করে করে পড়ো। এবং তোমরা একটু এই যে একটু থট প্রভোকিং কোশ্চেন করো তোমার পিয়ারদেরকেও, মানে তোমাদের ক্লাসমেটদেরকেও বা আমাকেও, তাহলে এটা অনেক বেশি ভালো হবে। এবং এইভাবে যদি তুমি পড়ো তাহলে দেখবা যে এই পড়াটা তুমি কখনো ভুলবা না, তোমার অত মুখস্থও করতে হবে না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তাহলে আমরা এখানেই শেষ করে দিতে চাচ্ছি। তো আল্লাহ হাফেজ, তোমরা তাহলে সবাই ভালো থাকো। ইনশাল্লাহ আবার দেখা হবে বুধবার দিন। আমি লিপিডের বাকিটা বুধবার ইনশাল্লাহ শেষ করে দেবো। আল্লাহ হাফেজ।